অপেক্ষার পালা শেষ। এই মুহূর্তে মঞ্চে আহ্বান করছি আসিফ আদনান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা রাজশাহীতে আমার প্রথমবার আসা। আমার আসলে আগে আসার দরকার ছিল। আমার একটা সম্পর্ক আছে রাজশাহীর সাথে, মানে রাজশাহী বিভাগের সাথে। আমার ইনলজ, আমার শ্বশুরবাড়ি নওগাঁ, তো আগে আসা দরকার ছিল। আপনাদের সাথে আসা হলো আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, অনেক গরম আলোচনা হয়ে গেছে, আমার আলোচনা অনেক ঠান্ডা, ঠিক আছে, একটু বোরিং লাগতে পারে। এই অনুসারে আলোচনার বিষয়বস্তু হলো ইতিহাস, রাইট? তো আমার আলোচনাটা মূলত ৭১ নিয়ে, ১৯৭১ সাল, এটা নিয়ে বাংলাদেশের যে জন্ম, পাকিস্তানের সাথে ভারতের সাথে যে বিষয়টা, এইটা নিয়ে আজকে আমার আলোচনা। এবং এটা আসলে আমাদের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় না। এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে এটাই ইতিহাসের শুরু আমাদের, এবং এটাই ইতিহাসের শেষ। সব কিছু এখান থেকে ৭১ই শুরু ৭১ই শেষ, এরকম একটা টেন্ডেন্সি আছে। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি আছে। তো এটা একটা বড় সমস্যা। এটার ফলে বিভিন্ন ধরনের উগ্রবাদী টেন্ডেন্সি তৈরি হয় আর কি, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি। এবং ইভেন বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে বলা হয়, সেটাও এই টেন্ডেন্সি থেকে মুক্ত না, কারণ ওটাও স্টার্টিং পয়েন্টটা ধরে ৭১ সালকে। ঠিক আছে, ৭১ সালকে ধরেই তো বাংলাদেশি জাতীয়তাবাদ আসবে কোত্থেকে, বাংলাদেশ হওয়ার পরে, তার আগে তো আসতেছে না। তো এই ৭১ কেন্দ্রিকতা এটা ক্ষতিকর, কিন্তু ৭১ একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটা সলভ করার দরকার আছে, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন দ্য হিস্ট্রি অফ দিস ল্যান্ড। এই ভূখণ্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা এটা। এবং এটা নিয়ে এই জন্য আমাদের ভালো রকমের পড়াশোনা, বোঝাপড়া, অ্যানালিসিস, অবস্থান থাকা দরকার। এবং এটা একটা বিশেষ দরকার আছে, কারণ এটাকে নিয়ে বা এটাকে ইউজ করে ইসলাম নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। বিশেষ করে ইসলামের যে রাজনৈতিক প্রকল্পগুলো আছে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, সো এই কারণে ডিটেইলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। কিন্তু সমস্যা হলো যে আমরা ডিটেইল আলোচনা করতে পছন্দ করি না। আমরা চাই এক লাইনের সামারি, যে ও খারাপ ছিল, ও ভালো ছিল, বা এইটা বা ওইটা, এই টাইপের এক লাইনের সামারি আমরা চাই। বাট এখানে আসলে বিভিন্ন ধরনের জটিলতা আছে, একটা জট আছে। তো আমি চেষ্টা করব কিছুটা এখানে আলোকপাত করার, ইনশাআল্লাহ। তো এখানে ইসলাম কোথায় আসবে? ইসলাম যেটা করবে সেটা হলো, ইসলাম আমাদেরকে একটা ফ্রেম দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, যেটা টাইমলেস, চিরন্তন। যে কোনো সময় আমরা এটা প্রয়োগ করতে পারবো, কাজে লাগাতে পারবো। এখন আমাদের কাজ হলো লোকাল রিয়ালিটি, আমাদের যে এই অঞ্চলের বা এই সময়ের, এই সমাজের যে বাস্তবতা, সেটা অনুযায়ী ইসলামের এই ফ্রেমওয়ার্কটাকে প্রয়োগ করা। এটা হলো আমাদের দায়িত্ব, ঠিক আছে? গ্রাউন্ড রিয়েলিটি বোঝা, সমাজকে বোঝা, সমাজের পালস বোঝা, এবং সেটা অনুযায়ী নিজেদের দাওয়া যেটা, সেটাকে ক্যালিব্রেট করা, সেটা অনুযায়ী নিজের দাওয়াটাকে রেডি করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা দাওয়ার ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে এহসানের অংশ, এক্সেলেন্সের অংশ। আপনি যেন তেনভাবে কাজ করতে পারেন, কিন্তু এটা তো উচিত না। আপনার উচিত এহসানের সাথে কাজটা করা। সো এই জন্য এই রিয়ালিটিটা বোঝা, সমাজ বাস্তবতা, গ্রাউন্ড রিয়ালিটি বোঝা, এবং সেটা অনুযায়ী প্রেজেন্ট করাটা জরুরি। এবং আবারও এখানে ৭১-এর প্রয়োজনীয়তা চলে আসে। পাশাপাশি এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, এটার মানে এটা না যে গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, ওভাবে ইসলামকে প্রেজেন্ট করতে হবে, এটা সত্য। তার মানে এটা না যে ইসলামকে চেঞ্জ করতে পারবো আমি। এটা হলো প্যাকেজিং আর প্রেজেন্টেশনের বিষয়। মনে করেন পাঠাও রাইডার, ঠিক আছে, পাঠাও রাইডার, সে একটা পার্সেল নিয়ে যাচ্ছে। পার্সেলটা সে চেঞ্জ করতে পারবে না, পার্সেলটা সে খুলতে পারবে না, এখানে কোনো কিছু সে বদলাতে পারবে না। কিন্তু সে এটা কীভাবে ডেলিভারি করবে, প্রেজেন্টেশনটা, এখানে তার অপশন আছে। সে হইতে পারে যে বেল দিল, দরজা খুললো, এটা উড়ায় মারলো তার মুখের উপরে, এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে। আরেকটা হইতে পারে যে সে সালাম দিল সুন্দর করে, বুঝে পাইছেন স্যার, সব কিছু ঠিক আছে কিনা, থ্যাংক ইউ, এটসেট্রা, এটা আরেকটা অ্যাপ্রোচ। সো এটা প্রেজেন্টেশনের বিষয়, এটা সাবস্টেন্স চেঞ্জ করার বিষয় না। ইসলামের মতোই থাকবে। আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি গ্রাউন্ড রিয়ালিটিগুলো মাথায় নেবেন। আচ্ছা, এখন ৭১-এর পরে একটা কথা আসতে পারে যে ৭১-এর পর তো আসলে ৫৩ বছর হয়ে গেছে, এখনও এই আলোচনাগুলো জরুরি কিনা? জরুরি, কারণটা হলো এই প্রশ্নগুলো এখনও মীমাংসিত হয় নাই। ৭১ নিয়ে নানা ধরনের ন্যারেটিভ বা নানা ধরনের বয়ান আছে। সেই বয়ানগুলো একটা আরেকটা আবার সাংঘর্ষিক, একটা একটার সাথে মিলে না, কনফ্লিক্টিং। এবং যেমন ধরেন পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে,
একাত্তরে আসলে কী হয়েছিল, একাত্তরে কী হয়েছিল, ভারতীয় একটা ন্যারেটিভ আছে একাত্তরে কী হয়েছিল, আওয়ামী বা চেতনাবাদী একটা ন্যারেটিভ আছে একাত্তরে কী হয়েছিল সেটার, এবং বাংলাদেশে ইসলামী ঘরানা যেগুলো আছে তাদেরও কিছু ন্যারেটিভ আছে, আবার এখানেও ডিফারেন্ট ন্যারেটিভ আছে, এমন না যে সবার একটাই ন্যারেটিভ, এখানেও কিছু পার্থক্য আছে। সো অনেকগুলো স্রোত আছে, অনেকগুলো ধারা আছে, অনেকগুলো জট এখানে আছে। এই কারণে এই ব্যাপারগুলো আবার একটু রিভিজিট করা জরুরি। তা আমি এখানে যেটা করব, আমি কিছু কোটেশন আপনাদের সামনে দিব, কিছু উদ্ধৃতি দিব, কিছু তথ্য দিব। এগুলো তো বলার সময় সাইট করা যাবে না, রেফারেন্স দেওয়া যাবে না। আমি মূলত দুটা বই থেকে এগুলো আনতেছি। একটা হলো তাজ হাসমি সাহেবের একটা বই আছে 50 ইয়ার্স অফ বাংলাদেশ, আরেকটা হলো মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, ওনার একটা বই আছে দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল। ওইগুলো দুটোই একাডেমিক বই, সেখানে তারা প্রাইমারি সোর্স সাইট করছেন, আমি সেখান থেকে উদ্ধৃতিগুলো নিচ্ছি, আলাদা করে আর সাইটেশন করতেছি না এখন, কারণ বক্তব্যের সময় আসলে এটা করার সুযোগ নাই। এবং এই দুজনই কিন্তু অ্যান্টাই ইন্ডিয়ান, অ্যান্টাই আওয়ামী লীগ এবং ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান। আপনার বলার সুযোগ নাই যে তারা আওয়ামী হিস্ট্রি বলতেছেন, এটা বলে রাখলাম, কারণ পরে অনেক কথা আপনাদের কাছে কঠিন মনে হবে। আচ্ছা, প্রথমে দেখেন যে 71 নিয়ে ন্যারেটিভগুলো কী কী আছে। একটা হলো পাকিস্তানের একটা ন্যারেটিভ আছে যে 71 হলো শেখ মুজিব হলো একটা গাদ্দার, বিশ্বাসঘাতক, সে ভারতের সহায়তায় পাকিস্তানকে ভাগ করে দিছে। এটা হলো মূলত পাকিস্তানের ন্যারেটিভ। এবং এখানে যুদ্ধ করছে কারা? হিন্দুরা, ভারত যাদেরকে সাপোর্ট করছে সেই কমিউনিস্টরা, এবং আওয়ামী লীগের কিছু অংশ। সাধারণ মুসলিমরা এগুলো বুঝে নাই, তারা ইন্ডিয়ার ট্র্যাপে পা দিছে এবং দেশটা আসলে আলটিমেটলি ভাগ হয়ে গেছে, এবং এগুলো সবগুলোর নেতৃত্ব দিছে শেখ মুজিবুর রহমান। এটা হলো পাকিস্তানের ন্যারেটিভ। আচ্ছা, ভারতের ন্যারেটিভ কি? ভারতের ন্যারেটিভ ইন্ডিয়ান অনেক সিনেমাতে আপনি দেখবেন যে 71 সালে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে, যুদ্ধে ভারত জিতছে, যেটার রেজাল্ট হলো বাংলাদেশ, তারা বাংলাদেশকে আলাদা করে ফেলছে। আওয়ামী লীগের ন্যারেটিভ কি? আওয়ামী লীগের ন্যারেটিভ হলো যে 71-এ মানে শেখ মুজিব, আমাদের ন্যারেটিভ শুরু শেখ মুজিব, শেষ মুজিব, মাঝখানেও শেখ মুজিব, আর কিছু নাই। যে এই পুরো জিনিসটা শেখ মুজিবুর রহমান করছে, বাঙালি জাতিকে উনি মুক্ত করছেন, তার নেতৃত্বে, তার উদ্যোগে বলা যায় যে একক চালিকা শক্তি উনি, তার মাধ্যমে এটা হয়েছে। এবং অনেকে তো এমনও বলছে যে একটা অনিচ্ছুক জাতিকে, এটা মুনতাসির মামুনের কথা, একটা অনিচ্ছুক জাতিকে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা এনে দিছে, এরকম একটা কথা, এটা আওয়ামী ন্যারেটিভ। আচ্ছা, জামাত ইসলামের এখানে একটা ন্যারেটিভ আছে, তাদের একটা ঐতিহাসিক রোলও আছে এখানে। দল হিসেবে জামাত ইসলামী 71-এর যেই লড়াইটা বা যুদ্ধটা বা সিভিল ওয়ার যেটাই বলেন, এখানে তারা পাকিস্তানের আর্মির বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পক্ষে ছিল, এবং তাদের 3টা রিজন ছিল মূলত, আমি যেটা বুঝি। একটা হলো যে তারা পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখতে চাচ্ছিল, যে পাকিস্তান ভেঙে যাক, এটা আমরা চাই না, এটা 1 নাম্বার পয়েন্ট। দুটা ছিল, তাদের অ্যাসেসমেন্ট ছিল যে বাংলাদেশ যদি আলাদা হয়ে যায় তাহলে এটা বেসিক্যালি ভারতের একটা ভেসেল স্টেট হয়ে যাবে, করজ রাজ্য হয়ে যাবে, এটা একটা তাদের অ্যাসেসমেন্ট ছিল। তৃতীয় একটা অ্যাসেসমেন্ট ছিল যে আলটিমেটলি যারা এই জাতীয়তাবাদী আন্দোলনটা করতেছে এরা বেশিরভাগই কমিউনিস্ট, এরা বেশিরভাগই উগ্র ন্যাশনালিস্ট বা বাঙালি জাতীয়তাবাদী যারা। সো এরা আলটিমেটলি ভারতের সাথে এদের একটা আতাত আছে, ঠিক আছে। সো এই কারণে তারা এটার পক্ষে ছিল না। সো এটা হলো জামাতে ইসলামের অবস্থান। এবং 71-এ আমরা জানি যে তারা পাক বাহিনীর বা পাকিস্তানি যে ফৌজ, সেটার অনেক ক্ষেত্রে সহযোগী হিসেবেও কাজ করছে। রাজাকার বাহিনী আমরা জানি এটার মধ্যে অনেক ছিল, এখানে খালি মানে ধরেন নিজামে ইসলামের, মুসলিম লীগের বিভিন্ন দলের লোকজন ছিল, সাধারণ লোকজনও ছিল, বাট আল বদর বা আল শামস যেগুলো ছিল এগুলো স্পেসিফিক্যালি জামাত ইসলামের তখনকার যে স্টুডেন্ট উইং ছিল, পাকিস্তানি ছাত্র সংঘ, বর্তমানে যেটা ইসলামী ছাত্র শিবির, পরবর্তীতে যেটা হয়েছে ছাত্র শিবির পরে হয়েছে, ওই সময়ের স্টুডেন্ট উইং, তারা এক্সক্লুসিভলি আল বদর এবং আল শামসে ছিল। সো এটা হলো তাদের অবস্থান। অন্যান্য ইসলামী দল বা ইসলামী ঘরানার অবস্থানগুলো কী ছিল? মোটা দাগে অন্যান্য ইসলামিক পার্টি, পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, মোটা দাগে তাদের মধ্যে জমহুর বেশিরভাগের অবস্থান ছিল যে পাকিস্তান অখণ্ড থাক, পাকিস্তানটা ভাগ না হোক, এটা ছিল তাদের আলটিমেটলি অবস্থান। নিজাম ইসলাম বলেন, মুসলিম লীগের বিভিন্ন ফ্যাকশন বলেন, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, তাদের কথা বলেন, ইন জেনারেল আমি যতদূর বুঝি তাদের অবস্থান ছিল যে পাকিস্তান যদি না ভাঙে এটাই বেটার। এবং এটা হওয়াই আসলে লজিক্যাল। কেন লজিক্যাল? কারণ দেখেন, পাকিস্তান গঠন হয়েছিল অনেক কষ্টের পরে, অনেক কুরবানির পরে, অনেক আত্মত্যাগের পরে, এবং পাকিস্তান গঠন হয়েছিল খুব ভালো একটা উদ্দেশ্য নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর নামে পাকিস্তান গঠন হয়েছিল, ঠিক আছে, এটা একদম স্লোগানই ছিল পাকিস্তানের, এবং এটার জন্য অনেক আন্দোলন মুসলিমদের করতে হয়েছিল। তো এত কষ্ট করে যে দেশটা পাওয়া গেছে, মাত্র 24 বছরের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে এবং আপনি পড়ে যাচ্ছেন ইন্ডিয়ার একদম পেটের ভিতরে, এই জিনিসটা লজিক্যালি অনেকের কাছে মনে হইতেই পারে যে এটা তো আসলে আমরা চাই না, এবং ইন্ডিয়ার আগ্রাসনের সামনে তো আমরা একদম এক্সপোজ হয়ে যাচ্ছি তখন। এই অবস্থানটা থাকে যে ইন্ডিয়ার করজরাজ্য আপনি হয়ে যাব। সো এই অবস্থানটাও ছিল, এবং এই কারণে ওলামায়ে কেরাম বা ইসলামী ঘরানার ইন জেনারেল আমি যদি বলি অবস্থানটা ছিল যে তারা আমভাবে পাকিস্তান টিকে থাকুক এই অবস্থানটার পক্ষেই ছিলেন। আচ্ছা, এখানে দুটা ইন্টারেস্টিং পয়েন্টও আছে, সেটা হলো যে
এখন বা আগেও আমরা হয়তো বা দেখছি যে অনেকেই যেটা করেন যে সেকুলার শাসক যারা আছেন, সেকুলার সিস্টেমে যারা শাসন করেন, তাদের উপর সেরই শাসকের হুকুম দেন, উলুল আমর বলেন। সেকুলার শাসক কিন্তু উলুল আমর, এরকম কথা বলা হয়। এবং আপনি যদি এটা হিসাব করেন, এই ধরনের চিন্তাভাবনা যারা করেন, তাদের এক ধারার কথা অনুযায়ী মুক্তিবাহিনী খারেজি হওয়ার কথা, কারণ তারা উলুল আমরের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এবং আরেক ধরনের অবস্থান অনুযায়ী মুক্তিবাহিনী বাগি হওয়ার কথা, বাগাওয়াত করছে, বিদ্রোহী করছে। সো এটাও হওয়ার কথা। এবং এটা কিন্তু জাস্ট আমি কথার কথা বলতেছি না, পাকিস্তান আর্মি কিন্তু বা পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু তখন পাকিস্তানে হ্যাঁ ওইদিকে আর কি, ওই সাইডে পশ্চিম পাকিস্তানে তখন তারা কিন্তু বলছিল এটা জিহাদ, তারা বলছিল এটা জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং অনেক ওলামায়ে কেরাম, বিখ্যাত ওলামায়ে কেরাম, নাম বললে আপনারা অনেকে চিনবেন, এরকম ছিলেন যে তাদের একটা তামান্না ছিল যে আমি ওখানে গিয়ে জিহাদ করব। কোথায়? বাংলাদেশে এসে জিহাদ করবে তারা 71 সালে। কেন? কারণ হলো যে ভারতের এজেন্ট আছে, ভারত সমর্থিত লোকজন আছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, বাগিদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, যারা বিদ্রোহ করছে এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, এরকম চিন্তাও অনেকের মধ্যে ছিল ওই সময়। তো এই চিন্তাধারা অনুযায়ী মুক্তিযোদ্ধারা ইদার খারেজি অথবা তারা বাগি, এবং এদের নেতা হলো শেখ মুজিবুর রহমান, খারেজিদের নেতা অথবা বাগিদের নেতা। তো সমস্যা হয়েছে যে যুদ্ধ শেষ হওয়ার পর খারিজিদের নেতা বা বাগিদের নেতা শাসক হয়ে গেছে। তো শেখ মুজিবুর রহমান এখন হয়ে গেছে বঙ্গবন্ধু রহমতুল্লাহ আলাইহি। এটা আর কি। তো এটা থেকেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তোলা যায়, সেটা হলো যে মুক্তিযোদ্ধারা কি আসলে খারেজি নাকি বাগি? মানে ব্যাপারটা কি এরকম যে মরলে খারেজি বাঁচলে আমির, ঠিক আছে, মানে মরলে বাগি বাঁচলে গাজী, এরকম নাকি ব্যাপারটা? তো যাই হোক, এরকম অনেকগুলা দিক আসলে আছে। সো আমরা একটা সিম্পল জায়গা থেকে শুরু করি, সেটা হলো যে অ্যাজ এ জেনারেল রুল, একটা মূলনীতি হিসেবে আমরা বলতে পারি, ইন জেনারেল আমরা এটাই প্রেফার করব যে মুসলিমরা একসাথে থাকবে, বিভক্ত হবে না, এটাই প্রেফারেবল। বিশেষ করে পাকিস্তান রাষ্ট্র যখন এতটা ত্যাগ তিতিক্ষার ফসল ছিল। তো এটাই যদি অবস্থান হয়, তাহলে পাকিস্তানটা আলটিমেটলি আলাদা যে হইল, দুটা যে ভাগ হইলো, এটা কি আসলে ভালো একটা কাজ হয়েছে কিনা, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে। এবং এটা আসলে ভালো যদি হয়, এটা কার উদ্যোগে আসলে হয়েছে? দেখেন, পাকিস্তান যখন তৈরি হয়েছে তখন এই অঞ্চলের মুসলিমরা খুব এনথুজিয়াস্টিকলি, খুব উৎসাহ ভরে, খুব আগ্রহ ভরে কিন্তু পাকিস্তানের অংশ হয়েছে সবার আগে। ইনফ্যাক্ট তারা বলছে যে হ্যাঁ, আমরা পাকিস্তানের অংশ হইতে চাই, এটা তারা বলছে। 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে এটা সমর্থন করছে, ব্যাপক দেশপ্রেম তাদের মধ্যে ছিল। পাকিস্তান আর্মির অংশ হিসেবে এখানকার মানুষ সেনাবাহিনীতে যুদ্ধ করছে, মারা গেছেন তারা। তাহলে যেটার জন্য তারা এত কিছু করলো, এত আগ্রহ ভরে যে দেশটা হইলো, 65 সালের কথা, এটা 6 বছরের মধ্যে কেন এটা আলাদা হয়ে গেল? এবং এটা কি কোনো আদর্শিক লড়াই তাহলে ছিল কিনা? এটা কি বাঙালি জাতীয়তাবাদের জন্য অথবা মুজিববাদের জন্য বা এরকম কোনো কারণে কি আসলে এটা আলাদা হয়ে গেল কিনা, নাকি পুরো জিনিসটা আসলে একটা ভারতের চক্রান্ত ছিল? তো শেখ মুজিবুর রহমান একটা এজেন্ট ছিল, সে মন্ত্রতন্ত্র করে সবাইকে এই করে করছে, ব্যাপারটা কি আসলে এরকম কিনা? তো এই ব্যাপারগুলা আমরা খুব সিম্পলভাবে চিন্তা করার চেষ্টা করি, বাট আমি মনে করি আসলে এত সিম্পলভাবে ব্যাপারগুলো আসলে ব্যাখ্যা করা যায় না। প্রথমত দেখেন যে আপনারা সবাই বই পড়ছেন, হিস্ট্রি পড়ছি, আমরা বইয়ের হিস্ট্রিটা পড়ছি, যেটা অবভিয়াসলি বায়াস একটা হিস্ট্রি, বাট এটা আমরা মোটামুটি সবাই জানি। সেটা হলো যে এখানকার মানুষের মধ্যে কিছু গ্রিভেন্সেস ছিল, মানে তাদের মধ্যে বঞ্চিত হওয়ার একটা অনুভূতি ছিল পূর্ব পাকিস্তানে। এখন এই অনুভূতিটা কি আসলে জাস্টিফাইড ছিল কিনা? এটা জাস্টিফাইড ছিল, বাস্তবতা ছিল যে এখানে কিছু বৈষম্য ছিল, অর্থনৈতিক, অবকাঠামোগত, সাংস্কৃতিক, রাজনৈতিক, নানা ধরনের বৈষম্য এখানে ছিল। যেহেতু আপনারা সবাই এগুলো পড়ে আসছেন, সেজন্য আমি এগুলো ডিটেল আলোচনায় যাব না, আমি সিম্পলি দুই একটা বলে যাই। ফর এক্সাম্পল, পাকিস্তান যখন গঠন হলো, এরপরেই কিন্তু 1949 সালে একটা দুর্ভিক্ষ হয় এইখানে, এবং দুর্ভিক্ষের সময় যেটা হয়, চালের দাম প্রায় 5 গুণ বেড়ে যায়, এবং গভর্নমেন্ট এখানে খুব একটা গুরুত্ব তখন দেয় নাই এই বিষয়টা সলভ করার দিকে। এটা কিন্তু তখনই মানুষের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি করে। পাশাপাশি আপনারা জানেন যে সেলস ট্যাক্স সংক্রান্ত একটা ব্যাপার ছিল, যে এখানকার যে রাজস্ব হইতো ওটা তারা ওদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, প্রদেশের নিয়ন্ত্রণে না রেখে কেন্দ্রের নিয়ন্ত্রণে নিয়ে নিছে, এরকম ব্যাপার ছিল। জিডিপির ক্ষেত্রে যে আইয়ুব খানের অধীনে 60 থেকে 70-এর মধ্যে 10 বছরে জিডিপি বাড়ছে 6.7%, পুরো পাকিস্তানের, কিন্তু এখানের বাড়ছে 3.6%। সো এই ধরনের অনেক ডেটা আসলে আছে যে আসলে এখানে একটা বৈষম্য ছিল। এখন অন্য একটা ব্যাপারও ছিল যে যখন ব্রিটিশরা চলে গেছে, চলে যাওয়ার আগেই কিন্তু ওই অংশটা রিলেটিভলি বেশি উন্নত ছিল। ওই জায়গাটাতে শিক্ষিত মুসলিম যারা, একটু সম্ভ্রান্ত মুসলিম যারা, তারা ওই দিকে থাকতো। আবার এইদিকে যারা হিন্দুরা ছিল, এরা সবাই কিন্তু ভারতে চলে গেছে। তাদের যে ক্যাপিটাল ছিল, পুঁজি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সম্পদ ছিল, ওগুলো কিন্তু এখান থেকে বের হয়ে গেছে। সো অবকাঠামোগত কিছু ইস্যু আসলে ছিল। ব্যাপারটা এমন না যে পুরো জিনিসটাই একদম বৈষম্য, সবই কিছু এরকম না, এখানে কিছু হিস্টোরিক রিজনও আসলে ছিল।
এরপর রাজনৈতিক বৈষম্যের ব্যাপার আছে, যেমন 65-এর ওয়ারের সময়, যুদ্ধের সময়, একটু আগেই বললাম, এই অংশটা পুরোপুরি ওপেন ছিল, খালি ছিল, ইন্ডিয়া চাইলেই দখল করে নিতে পারতো। ইন্ডিয়া করে নাই, কিন্তু এখানে যারা রাজনীতি সচেতন মানুষ তাদের মধ্যে একটা অনুভূতি হয়েছে যে আমাদের ব্যাপারে তো আসলে কেয়ার করতেছে না, আমাদেরকে একদম অরক্ষিত রেখে দেওয়া হলো, এরকম একটা অনুভূতি তাদের মধ্যে কাজ করছে। ভোলা সাইক্লোন 1970 সালের প্রায় 3 থেকে 5 লাখ মানুষ মারা গেছে, এবং পাকিস্তান গভর্নমেন্ট এটাকে খুবই উদাসীনতার সাথে ডিল করছিল। এটা পরবর্তীতে আইয়ুব খান পরবর্তী যে ইয়াহিয়া খান সম্মত, সে পরবর্তীতে স্বীকারও করছিল। এবং মাওলানা ভাসানী তখন একটা বলছিল যে এখানে ব্যাপক অদক্ষতা হয়েছে, এবং সে বলছিল যে পদত্যাগ করতে হবে, এরকম দাবিও তখন তোলা হয়েছিল। এবং পরবর্তী নির্বাচনের যে রেজাল্টটা হয়েছিল ওটার পেছনে একটা বড় ভূমিকা ছিল। ভোলা সাইক্লোনের যে ইফেক্টটা ছিল, এটা 70-এর নির্বাচনে আওয়ামী লীগের যে ল্যান্ডস্লাইড বিজয়, ভূমিধস বিজয়, এটার পেছনে একটা বড় ভূমিকা রাখছিল। আরেকটা বড় ইস্যু হলো ভাষা আন্দোলন। এটা অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। যে আমরা জানি যে 48 সালে যখন পাকিস্তান গঠিত হইল, তারপর জিন্নাহ সাহেব এসে বলল যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, এবং শুধুমাত্র উর্দু হবে। এবং এই জিনিসটা বাঙালি যারা ইন্টেলিজেন্সিয়া ছিল, ইন্টেলেকচুয়ালস ছিল, ছাত্ররা ছিল, বুদ্ধিজীবীরা ছিল, পলিটিশিয়ানরা ছিল, তারা ইতিবাচকভাবে নেয় নাই। এখন এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার আছে, সেটা হলো যে আওয়ামী প্রোপাগান্ডার কারণে আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমরা বলি যে ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে চায়, যে মানে আপনাকে মানে বাংলায় কথা বলতে দিবেই না। ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা ছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা হবে উর্দু। প্রদেশগুলো নিজেদের মতো যে কোনো ভাষা ইউজ করতে পারবে। সো ব্যাপারটা এমন না যে মুখের ভাষা কেড়ে নিতে চায় বা এরকম কিছু না, কিন্তু এখানে আত্মসম্মান, আত্মমর্যাদা বা নিজের স্টেক, আমার একটা দাবি আছে, এটা মানা হচ্ছে না, এরকম কিছু ব্যাপার ছিল। যেমন ধরেন এই যে তর্কটা, উর্দু নিয়ে তর্কটা, এটা কিন্তু পাকিস্তান হওয়ার আগে থেকে শুরু হয়েছে। পাকিস্তান তৈরি হওয়ার আগে উত্তরপ্রদেশের একজন রাজনীতিবিদ ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। উনি বলছিলেন পাকিস্তান গঠন হওয়ার আগেই যে এই দেশটার ভাষা হওয়া উচিত উর্দু। এটা উনি কেন বললেন? কারণ তার কিছুদিন আগে ভারতের ক্ষেত্রে বলা হচ্ছিল যে ভারতের ভাষা হবে হিন্দি, তো তখন উনি বললেন যে এটার ভাষা হতে হবে উর্দু। এর মাস দুয়েক পরে আলিগড় ইউনিভার্সিটি যিনি ভাইস প্রিন্সিপাল ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, উনিও বললেন যে হ্যাঁ, এটা উর্দু হইতে হবে। তো তখনই কিন্তু পূর্ব পাকিস্তানের প্রতিবাদ হয়েছিল যে না, আমরা উর্দু এটা মানি না, আমরা চাই বাংলা হোক। তাদের যুক্তিটা কি? তাদের যুক্তিটা হলো যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার মধ্যে, পুরা পাকিস্তানের জনসংখ্যার মধ্যে বাঙালিরা মেজরিটি, ঠিক আছে? যত জনসংখ্যার মধ্যে বাংলাদেশের মেজরিটি, এবং পাকিস্তান 5টা প্রদেশ আছে, মানে 5টা প্রদেশের 5টা ভাষা আছে, বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, বালুচ, পশতু। তো এটার মধ্যে মেজরিটি বাঙালি। উর্দু এদের কারোরই ভাষা না। উর্দু হলো মূলত উত্তরপ্রদেশ, লখনৌ, এই জায়গার একটা ভাষা, এবং দিল্লি সালতানাত এবং মুঘল আমলের সময় এটা প্রশাসনিক ভাষা হিসেবে ইউজ হতো, এবং এই বেল্টের লোকজন খুব পোয়েটিক, সুন্দর উর্দু বলে। তো এইটাকে আপনি এসে কেন বসাবেন? এটা ছিল তাদের যুক্তি। আপনি আমার একটা নেন, এবং জিন্নাহ সাহেব উনি নিজে কিন্তু উর্দু বলতে পারতেন না তেমন একটা। ওনার ভাষা, উনি ইংরেজি ভালো বলতেন, অনেক ইংরেজি মানে মূলত বলতেন, আর গুজরাটি উনি বলতেন, ওনার ভাষা গুজরাটি ছিল। উর্দু উনি খুব যে বলতে পারতেন ব্যাপারটা এমন না। তো এইখানে তাদের একটা আপত্তি ছিল যে কেন আপনারা এটা করবেন, আমাদেরটা কেন করবেন না, যেখানে আমরা মেজরিটি। এবং ভাষা নিয়ে এই তর্কটা, এটা কিন্তু শুধুমাত্র কমিউনিস্টদের বা বাঙালি জাতীয়তাবাদীদের ইস্যু, ব্যাপারটা এমন না। আপনি দেখবেন যে অনেক ওয়েল মিনিং মানুষ, তাদের মধ্যেও এটা নিয়ে একটা আপত্তি ছিল। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৎকালীন দৈনিক আজাদিতে একটা আর্টিকেল লিখছেন। ওখানে উনি বলছেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে ইংরেজি, কারণ অলরেডি আমরা ইংরেজি ব্যবহার করতেছি, অলরেডি প্রশাসনিক কাজে ইংরেজি ব্যবহার হয় ব্রিটিশ রাজের সময় থেকে, আপনারা এটাকে রেখে দেন। যদি আপনি বলেন যে ইংরেজি বিদেশি ভাষাটা রাখবো না, তাহলে বাংলাকে করেন, কারণ বাংলা মেজরিটির ভাষা। যদি আপনি বলেন শুধু বাংলা রাখবো না, ঠিক আছে, তাহলে তার সাথে উর্দুকে রাখেন। এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর অবস্থান। উনি কিন্তু কমিউনিস্ট বা এরকম কোনো কিছু না, ইন্ডিয়ার এজেন্ট বা এই টাইপের কিছু না। এরপরে উনি আরেকটা আর্টিকেল লিখছিলেন, সেখানে বললেন যে আলটিমেটলি পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া উচিত আরবি। যদি পাকিস্তান যে স্বপ্ন নিয়ে, যে প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে ইসলামের নামে, এটা যদি বাস্তবায়ন করতে হয়, রাষ্ট্রভাষা হতে হবে আরবি। এটা ছিল ওনার অবস্থান। একই ধরনের বক্তব্য আছে আবুল মনসুর আহমেদের, মাহফুজ আনাম সাহেবের বাবা। উনি একসময় কংগ্রেস করছেন, তারপর কৃষক প্রজা পার্টি করছেন, তারপর মুসলিম লীগ করছেন, ঠিক আছে? দীর্ঘ সময় উনি মুসলিম লীগের রাজনীতি করছেন। তো উনি বলছেন যে জিন্নাহ সাহেবকে আমি 25 বছর ধরে চিনি, এর মধ্যে 5 বছর তার বিরুদ্ধে রাজনীতি করছি কৃষক প্রজা পার্টিতে, পরের 20 বছর ওনার সাথে রাজনীতি করছি। কিন্তু ভাষার ব্যাপারে উনি যে অবস্থানটা নিছেন, এটা আমার কাছে দায়িত্বজ্ঞানহীন অবস্থান মনে হয়েছে। যে এত স্পর্শকাতর ইস্যুতে তার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, এবং উনি নিজে উর্দু পারেন না, নিজে বাংলাও পারেন না, উনি কেন এত শক্তভাবে এটা করতেছেন? পাকিস্তানের জনসংখ্যার মেজরিটি তো বাংলাভাষী, এবং গণতন্ত্রে মাতৃভাষার গুরুত্ব কতটুকু এটা তো উনি বুঝেন। তাহলে কেন তিনি গণতান্ত্রিক মূল্যবোধ বিরোধী এরকম একটা বক্তব্য দিলেন? এটা আবুল মনসুর আহমেদ সাহেবের বক্তব্য।
এখন দেখেন এই জায়গাটাতে দুই দিক থেকে আপনি যুক্তি দিতে পারবেন, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আপনি বলতে পারবেন যে হ্যাঁ একটা সিম্পল যুক্তি দেওয়া যায় যে মেজরিটি যেহেতু বাঙালি তো বাংলা ভাষা থাকুক। আবার একটা কাউন্টার দেওয়া যায় যে তুমি বাংলা দিবা তাহলে অন্য প্রদেশে যারা আছে তারা তো বলবে যে পাঞ্জাবি দাও, সিন্ধি দাও, সবাই তাদেরটা বলা শুরু করবে, খালি ওদেরটা কেন হবে। সো আমি এগুলো দিব না, আমি অন্য একটা ভাষা দিব, এবং সেটা হতে পারে যেটা মুঘলদের সময়ে প্রশাসনিক ভাষা ছিল, উইচ ইজ উর্দু, এই কারণে আমি উর্দু দিলাম, এই যুক্তি দেওয়া যেতে পারে। আবার তখন এই দিকটা থেকে কাউন্টার দেওয়া যেতে পারে যে তুমি যদি আরেকটা ভাষায় দাও তাহলে ইংলিশ দাও, কেন উর্দু দিবা, উর্দু তো আমার নতুন করে শিখতে হবে, লিখতে হবে, এই সেই নানা জিনিসপত্র আছে, তুমি ইংলিশ দাও, ইংলিশ তো অলরেডি প্রচলিত হয়ে আছে। এরকম নানা ধরনের যুক্তি আসলে দেওয়া যায়। আমার কাছে এটা জমি জমা তর্কের মতো মনে হয়, মানে এটা আপনি কন্টিনিউয়াস যুক্তি দিতে পারবেন, আমার লাগবে, এটা কেউ ছাড়ার কিছু নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু মূল পয়েন্টটা যেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো পাকিস্তানের তৎকালীন সরকার এই ইস্যুটা হ্যান্ডেল করছিল কীভাবে। তর্কটা ঠিক আছে, তর্কের জায়গায় আছে, সবার লজিক আছে, ওকে ফাইন, তারা তর্ক করে যাচ্ছে, বাট আপনি এটা হ্যান্ডেল করলেন কেমনে? পাকিস্তান হ্যান্ডেল কেমনে করছে এটা আমরা জানি, সেটা হলো 21শে ফেব্রুয়ারিতে মিছিল হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, তারা সেখানে ফায়ার করছে এবং মানুষ মারা গেছে। তখন এটা বাস্তব, তো এটা আমরা জানি মানুষ মারা গেছে। এবং এই ঘটনার পর কী হয়েছে, এই ঘটনার কারণে যেটা ছিল ছোট একটা ইস্যু, যেটা হয়তো বা পলিটিক্যালি কনসিয়াস কিছু মানুষ এটা নিয়ে কথাবার্তা বলতেছিল, স্টুডেন্টরা, বুদ্ধিজীবীরা, এই টাইপের লোকজনরা, সেটা হয়ে গেল একটা জাতীয় ইস্যু। বদরুদ্দীন ওমর সাহেব তার বইতে বলতেছেন যে 21শে ফেব্রুয়ারির পর এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়ে গেল রাতারাতি। যে জিনিসটা ছোট ছিল, পাকিস্তান গভর্নমেন্টের ওভার রিয়াকশন, এটাকে একটা গণ আন্দোলনে পরিবর্তন করব, এবং এইটাকে পুঁজি করে বাঙালি জাতীয়তাবাদ কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে গেল তখন। মানে এটা ছিল লঞ্চিং প্যাড বাঙালি জাতীয়তাবাদের, এবং এটা একটা বড় এই হয়ে গেল। এবং সাধারণ মানুষের মধ্যে একটা অনুভূতি আসলো যে আমরা তো ভাষার কথা বলছিলাম, আমার উপর গুলি কেন চালাইলো এটার জন্য, রাইট? যে তাহলে মনে হয় আমার কথার কোনো দাম নাই এখানে, বা আমাদের কোনো মূল্য মনে হয় এখানে নাই। সো এই টাইপের জিনিস ছিল। এবং মাহমুদুর রহমান সাহেব ওনার বইয়ে বলতেছেন যে আইয়ুব এর পরবর্তীতে, এটা তো মুসলিম লীগ গভর্নমেন্টের সময়, এর পরবর্তীতে আইয়ুব গভর্নমেন্টের সময়ও পাকিস্তানের সরকার যে ধরনের মানে পলিসিগুলো নিছিল, মাহমুদুর রহমান বলছেন এগুলো হলো কনফিউজিং, কাউন্টার প্রোডাক্টিভ অ্যান্ড আউটরাইট স্টুপিড, মানে গাধামিপূর্ণ পলিসি ছিল। যেমন মোনেম খানের সময় কি হইলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান ব্যান করার চেষ্টা করা হলো, এইটার ফলে যেটা হলো উল্টা রিয়াকশন হলো। আবার জুলাইয়ের সময় যেটা হলো যে রাজাকারের নাতি বললো না, তখন সবাই বললো আমি রাজাকার, রাইট? ওই রকম একটা ব্যাপার ঘটলো যে যে আগে রবীন্দ্রনাথকে নিয়ে খুব একটা মাথা ঘামাইতো না, সেও মনে করলো যে রবীন্দ্রনাথকে এখন আমার আঁকড়ায় ধরতে হবে, একটা উল্টা রিয়াকশন হইলো। আচ্ছা, এরপর আসেন আরেকটা গ্রিভেন্স ছিল, সেটা হলো অপমান, তাচ্ছিল্য এবং অবজ্ঞার একটা ব্যাপার। যে ওই সাইডের এলিটরা, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যারা এলিট আছে, সাধারণ মানুষের কথা বলতেছি না, এলিটদের মধ্যে বাঙালিদের কালচার, বাঙালিদের পোশাক, বাংলাদেশের খাবার এবং বাংলাদেশের ইমান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের একটা ব্যাপার ছিল, এবং অনেক খারাপ ধারণা ছিল, এবং বাঙালিত্বের আভাস পাওয়া যায় এরকম সব কিছুকে হিন্দুয়ানি বলার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল। আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেই। কুদরতুল্লাহ সাহাব নামে একজন সিনিয়র আমলা ছিল এবং কূটনীতিবিদ ছিল, উনি পাকিস্তানি, মানে অবাঙ্গালি, ঠিক আছে? উনি একটা ঘটনা বলতেছেন ওনার আত্মজীবনীতে যে একবার করাচিতে একটা মিটিং হচ্ছে, তখন তৎকালীন পাকিস্তানের যে অর্থমন্ত্রী তার অফিসে, গোলাম মোহাম্মদ সাহেবের অফিসে বৈঠক কেন হচ্ছে, যে করাচির সরকারি যে অফিসগুলো আছে এবং আবাসিক যে অ্যাপার্টমেন্টগুলো আছে, সরকারি অফিস, আবাসিক অ্যাপার্টমেন্ট, এগুলোর জন্য স্যানিটারি সাপ্লাই কেনা হবে, স্যানিটারি সাপ্লাই, বাথরুমের ওয়াশ বেসিন, কমর টমর, এই হিসেবে জিনিসপত্রগুলো। তো এই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব, বাঙালি। তো উনি বললেন যে ঢাকার জন্য তো এগুলো কিছু কেনা দরকার। তখন সবাই হাসা শুরু করছে, হেসে বলছে তোমরা বাঙালিরা তো কলা গাছের পেছনে গিয়ে প্রয়োজন ছাড়ো, তোমার জন্য কমর কেন লাগবে, ওয়াশ বেসিন দিয়ে তোমরা কী করবা, এই টাইপের একটা কথা বললো। এটা কুদরতুল্লাহ সাহেব বলছেন তার আত্মজীবনী সাহাবনামাতে। তো উনি বলতেছেন এই ঘটনা বর্ণনা করে যে এই জিনিসটার পরেই, মানে অলরেডি তারা তাদের চিন্তার মধ্যে এটা ভাগ হওয়ার ব্যাপারটা করে ফেলতেছে। বাংলাদেশটা যে, মানে এই দেশটা যে টিকবে না, এই ব্যাপারটা অলরেডি তাদের চিন্তা থেকেই জিনিসটা চলে আসতেছে। আপনি এভাবে তাচ্ছিল্য করলে তো হবে না। আতাউর রহমান খান সাহেব, বাঙালি, 1956 থেকে 58 পর্যন্ত এখানের মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তানের। তার লেখায় উনি এরকম তার ব্যক্তিগত পথোপথনের অনেক এক্সাম্পল নিয়ে আসছেন যে এইখানের ব্যাপারে ওইখানকার এলিটদের, আবার আমি সাধারণ মানুষের কথা বলতেছি না, পলিটিক্যাল এলিটদের, মিলিটারি এলিটদের দৃষ্টিভঙ্গিটা কীরকম ছিল। তারা মানে যেমন কেউ কেউ বলতেছিল যে তোমাদের সবসময় পূর্ব পাকিস্তানি যারা, তোমার বাঙালি যারা, তোমাদের উচিত সারা জীবন আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা, এরকম একটা কথা। আবার বলতেছে যে তোমরা কখনোই আসলে পাকিস্তানের অংশ ছিল না, পাকিস্তানের যে কনসেপ্ট তোমরা এটার অংশ ছিল না। এটা এক অর্থে সত্য কথাটা। আসলে পাকিস্তানের ইনিশিয়াল যখন কনসেপ্টটা করা হয়েছিল সেখানে ছিল পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটা পশতুন অঞ্চলগুলা, কাশ্মীর
বালুচিস্তান এবং এগুলোর নামের অংশ নিয়ে নিয়ে পাকিস্তান নামটা করা হয়েছিল। তো এখানে বাংলা আলটিমেটলি ইনিশিয়ালি ছিল না, বাংলা থাকার কথা ছিল না। সো এইটা বলছিল। এবং অ্যান্থনি ম্যাসকারেনহাসের কথা আপনারা জানেন, লেগেসি অফ ব্লাডের যে রাইটার, তার একটা বইয়ে, এই বইতে না অন্য একটা বইয়ে একটা ঘটনা আছে যে বাঙালি মুসলিমদের ইমান নিয়ে এবং মানে তাদের ইমানি অবস্থা, তারা যে তাদের যে মুসলমানিত্ব, এটা নিয়ে প্রশ্ন তোলার একটা ব্যাপার সেখানে ছিল এবং কন্টিনিউয়াসলি এটা হইতো। এবং এইখানকার একজন পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল পাঞ্জাবি, ফিরোজ মালিক ফিরোজ খান নুন। সে বলতেছে যে বাঙালিরা তো অর্ধেক মুসলমান, সে বলছে বাঙালিরা তো অর্ধেক মুসলমান, এবং বলছে যে এরা তো আসলে ঠিক মতো করে নাই, সুন্নতে খতনা যেটা ঠিক মতো এটা করে নাই এরা, এবং এরা তো এই যে মুরগি যে হালাল করতে হয় জবাই করে, এটাও তো এরা পারে না ঠিক মতো। এবং এইটার পরে মাওলানা ভাসানী তার এক এইতে বলতেছেন, বক্তব্যে বলতেছেন, ভাষণে, যে আমাদের মুসলমানিত্ব আমরা কি এখন লুঙ্গি তুলে তোমাদের প্রমাণ করে দেখাবো, রেগে বলতেছে আর কি। তো একবার আপনি তাকে বলতেছেন খতনা ছাড়া মুসলিম, একবার বলতেছেন অর্ধেক হিন্দু। এই ব্যাপারটা আসলে মানে এটা হয় না আসলে। আপনি যদি একসাথে থাকতে চান, এভাবে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করলে এটা আসলে হয় না। আমি যদি আপনার সাথে থাকবো, আমি আপনার সাথে কন্টেস্টে এরকম বললে আপনি আমার সাথে থাকবেন কিনা, আসলে জাস্ট হয় না। পাশাপাশি দেখেন ৭১-এর নির্বাচনের ব্যাপারটা দেখেন। ৭১-এর নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড জিতছে কোনো প্রশ্ন ছাড়া, তাই না? বিপুল ব্যবধানে বিজয় যেটাকে বলা হয়। কিন্তু পাকিস্তানের এলিট যারা ছিল, মিলিটারি এলিট এবং পলিটিক্যাল এলিট, তারা এটা মানতেই পারতেছে না যে একটা বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, এবং তারা আলটিমেটলি ক্ষমতা কিন্তু হস্তান্তর করে নাই, যেই কারণেই ২৫শে মার্চ, যেই কারণেই ১৬ ডিসেম্বর। ঠিক আছে না? সো এই জায়গাতে ওই জিনিসটা যে এটা আসলে সম্ভব নয় একটা বাঙালিকে আমরা দিব। তো আপনি দেখেন যে একে তো আপনার অর্থনৈতিক শোষণ হচ্ছে, দুয়ে তো আপনার রাজনৈতিক বৈষম্যের ব্যাপারটা আছে, তৃতীয়ত আপনার এই অবজ্ঞা এবং তাচ্ছিল্য আছে। এগুলো নিয়ে আপনি আসলে কীভাবে থাকবেন? আমি পার্সোনালি মনে করি যে এই বিষয়টা একটা বড় কারণ, এটা টিকে থাকতে না পারার, এটা একটা বড় কারণ। এবং আমি বলবো যে আজকেও পাকিস্তানে এই ব্যাপারটা ঘটতেছে, দুইটা জায়গায় ঘটতেছে। একটা হলো বালুচিস্তান, একটা হলো ওয়াজিরিস্তান বা খাইবার পাখতুনখোয়া যেটা। বালুচিস্তানে তারাও এখানে বৈষম্যের শিকার, তারাও অবজ্ঞার শিকার। তারা আলাদা হইতে চায়, তারা আলাদা হইতে চায় আমাদের মতো, ৭১-এর মতো জাতীয়তাবাদ এবং কিছুটা সমাজতন্ত্রের মিক্স এটা দিয়ে। ঠিক আছে? বালুচ লিবারেশন ফ্রন্ট আপনারা দেখবেন নানা ধরনের কাজকর্ম করে, এদের আদর্শ এটা। আর ওয়াজিরিস্তান বা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে যারা আলাদা হতে চায়, তারা আলাদা হতে চায় ইসলামকে ধরে, যে তারা বলছে আমরা প্রযোজন তো নাই, আমরা পাকিস্তানে যুক্ত হয়েছিলাম শরিয়ার কথা শুনে, তোমরা শরিয়া কায়েম করো নাই, অনেক বছর হয়ে গেছে ভাই, পারবো না, আমরা আলাদা হয়ে যাবো, আমরা ইসলামী শরিয়া লাগবে। এটা নিয়ে তারা করতেছে। সেম ওখানেও কিন্তু এই বৈষম্যটা আছে, এই তুচ্ছতাচ্ছিল্য আছে। পাকিস্তানের মিডিয়াতে বিশেষ করে পশতুনদের জঙ্গলি টঙ্গলি এরকম অনেকভাবে মানে তুচ্ছতাচ্ছিল্য করার ব্যাপারটা আছে। আমি বলছি সেম জিনিসটা, আমি না, হিস্ট্রি বলতেছে সেম জিনিসটা আসলে বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছিল। আচ্ছা, সো দেখেন যে পাকিস্তানের দুইটা অংশ এটা তৈরি হয়েছিল, দুইটা অংশের মধ্যে পার্থক্য হলো ২০০০ কিলোমিটারের। ভাষার পার্থক্য আছে, সংস্কৃতির পার্থক্য আছে। এখানে জোড়া লাগতো কি দিয়ে? ইসলাম দিয়ে, মুসলিম পরিচয়টা দিয়ে। কিন্তু যখনই এইটার চেয়ে জাত পাত বর্ণ এই সেই জিনিসপত্র যখন এটা প্রাধান্য পাইছে, তখন আলটিমেটলি এটা থাকবে না, এটা ভেঙে যাওয়ার অবস্থা ওইখানেই, দ্য ফেট ওয়াজ সিলড ওই সময়তেই। আচ্ছা, এবং তাজ হাশমি এবং মাহমুদুর রহমানের কমেন্টারি আমি বলি, তাদের বক্তব্য কি? তারা বলতেছেন যে ভারতে অনেকগুলো জাতি আছে, বাঙালি, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, মারোয়ারি, অনেক 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 গোত্র। কিন্তু ভারত এদের মধ্যে যে সাংস্কৃতিক দূরত্ব আছে এটা মিটায়, এটা একটা ফেডারেশন হিসেবে রাখতে পারছে। পাকিস্তান এটা পারে নাই। কেন? কারণ পাকিস্তানের এলিট কখনো এটা চেষ্টাই করে নাই। তারা তাদের এই যে মানে অহংবোধ, এটা থেকে আসলে বের হইতে পারে নাই, এখনও বের হইতে পারে নাই, যে কারণে এটা একটা প্রয়োজনও তারা ফিল করে না, তখনও ফিল করে নাই, এখনও ফিল করতেছে না। এবং দুঃখজনক ঘটনা হলো যে ভারতের হিন্দুদের মধ্যে তাদের ধর্মে মানে ইলাহ অনেক, তাদের জাতপাতও অনেক, তাই না? তাদের তো কাস্ট কেস সিস্টেম আছে। এরপরও তারা একটা ঐক্য এবং সম্প্রীতি তৈরি করতে পারছে, যার কারণে এটা ভাঙে নাই। কিন্তু পাকিস্তান যেটা তৈরি হয়েছিল এক আল্লাহ, এক কিতাব, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেটা পারে নাই। এবং তারা বলতেছে যেটার কারণটা মূলত পাকিস্তানি এলিট এবং পলিটিক্যাল এলিট, মিলিটারি এলিট, এটা তাদের কথা। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা যদি যাই, সেটা হলো যে একটা চিন্তা আমাদের মধ্যে আছে যে এই যে আলাদা হয়ে গেল বাংলাদেশ, বা এই যে বাংলাদেশের জন্ম ঘটলো, এটার পিছনে মূল দায়টা হলো শেখ মুজিবুর রহমানের। মানে সেই মনে হয় বাংলাদেশকে আলাদা করতে হবে, পাকিস্তান ভেঙে ফেলতে হবে, এই চিন্তাটা মনে হয় উনিই নিয়ে আসছে। বাট এটা আসলে রিয়ালিটি না। তার আগেও এই চিন্তাটা ছিল, স্পষ্টভাবে ছিল, সামনে থেকেই ছিল। আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগের নেতা আতাউর রহমান খান, তার কথা একটু আগে আমি বলতেছিলাম, ওই সময় একটা কনভেনশন হয়েছিল, গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন। ওইখানে ঢাকায় আয়োজিত হয়েছিল। ওই গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশনে উনি স্বায়ত্তশাসনের কথা বলতেছিলেন, যে ফেডারেশনের স্বায়ত্তশাসন লাগবে। এবং এই জায়গায় এক্সাম্পল হিসেবে আনছে নেদারল্যান্ড এবং বেলজিয়ামের কথা। নেদারল্যান্ড এবং বেলজিয়াম একসময় একসাথে ছিল। বেলজিয়াম স্বায়ত্তশাসন চাইছিল,
নেদারল্যান্ড দেয় নাই, তখন এটা আলাদা হয়ে গেছে। তুমি এই এক্সাম্পল এনে বলতেছিল যে আমাদের স্বায়ত্তশাসন দরকার। তো ওই সময় প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। উনি বলতেছিল যে তোমরা তো আসলে হিন্দু সংস্কৃতি, হিন্দু সভ্যতার প্রতিনিধিত্ব করো এবং তোমরা আসলে আমাদের থেকে আলাদা হয়ে যেতে চাও। তো উনি এই করে বলতেছেন যে উনি এটার প্রতিবাদ করে বলছেন যে না, ব্যাপারটা এরকম না, তবে আপনি বাঙালিদেরকে চেনেন না, আমরা কখনোই বিহারের ফুল কন্ট্রোলে ছিলাম না এবং আমরা স্বাধীন অবস্থা 1000 বছর ধরে টিকায় রাখছি। এখন আপনারা যদি আলাদা হইতে বাধ্য করেন তাহলে আমরা আলাদা হয়ে যাবো, আমরা কারো দাসত্ব করবো না। অর্থাৎ এই চিন্তাটা প্রকাশ্যেই বলছে, গোপন কিছু না, এটা ওই সময়তেই ছিল। ইভেন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা যখন গঠন হয়েছে 1954 সালে, তখনও প্রভিন্সিয়াল অটোনমি অর্থাৎ প্রদেশের স্বায়ত্তশাসনের কথা তখনও ছিল। এবং ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি যেটা ছিল, এই কমিউনিস্ট পার্টির একটা রিপোর্ট তারা তৈরি করছিল 1959 সালে। সেখানে তারা বলছিল যে বাঙালি মধ্যবিত্ত এবং বুদ্ধিজীবী সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে স্বাধীন দেশ, স্বাধিকার, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এগুলো শেখ মুজিবুর রহমানের আগের কথা বলতেছি। মাওলানা ভাসানীর কথা, সবচেয়ে স্ট্রেইট কাট এই কথাটা বলছে মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী ছিল আসামে মুসলিম লীগের সভাপতি। মুসলিম লীগ করছেন, পাকিস্তানের জন্য প্রচুর আন্দোলন সংগ্রাম করছে, কষ্ট করছে, কোরবানি করছে। আচ্ছা, 1955 সালে পল্টনে একটা জনসভা হয়েছিল, সেখানে উনি প্রথমে বাংলাদেশে আলাদা হয়ে যেতে পারে এই কথাটা বলল। এরপরে 57 সালে বিখ্যাত একটা সম্মেলন আছে, কাকমারি সম্মেলন বলে। ওই কাকমারি সম্মেলনে উনি বলছেন যে পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের শোষণ বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে এমন দিন আসিবে যখন পূর্ব পাকিস্তান হয়তো পশ্চিম পাকিস্তানকে বলবে আসসালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম মানে আমরা আলাদা হয়ে যাব। এইটা সে বলে দিয়েছে 1957 সালে, যে ওই সময়ই তার মধ্যে একটা চিন্তাভাবনা এরকম হয়তো বা ছিল। সিরাজ শিকদার, পূর্ব বাংলা সর্বহারা পার্টির প্রধান, রাইট। তো 1968 সালে তার একটা থিসিস ছিল, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের থিসিস। সেখানে সে বলছে যে এখানের প্রধান দ্বন্দ্ব হলো যে পূর্ব পাকিস্তান হলো পশ্চিম পাকিস্তানের একটা উপনিবেশ এবং এটা থেকে মুক্ত হওয়ার জন্য গণতান্ত্রিক বিপ্লব প্রয়োজন। ঠিক আছে, এটা গণঅভ্যুত্থানের আগের কথা, 69-এর গণঅভ্যুত্থানের আগের কথা, এবং জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের উপনিবেশিক শাসন থেকে বের হয়ে যেতে হবে, এটা সিরাজ শিকদার তখন বলতেছে 68 সালে। 1963 বা 65 এই সময় ছাত্রলীগের একটা নেতা ছিল, ঢাকা অঞ্চলের সভাপতি আব্দুল আজিজ বাগমার। এই ব্যক্তি ওই সময় 3টা ইশতেহার বের করছিল, সেখানে সে স্বাধীনতার কথা বলছিল। এবং এই 3টা ইশতেহার কারা কারা লিখছে? একটা লিখছে ওই সময়কার অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, আরেকটা লিখছে আহমদ শরীফ, আহমদ শরীফ সাহেব ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আরেকটা বাগমার নিজে লিখছে। এবং সে প্রথম প্রস্তাব করছিল যে এই বাংলাদেশ যখন স্বাধীন হবে এটার জাতীয় সঙ্গীত হওয়া উচিত আমার সোনার বাংলা। সো অর্থাৎ আমি এটা কেন বলতেছি, এটার মানেটা হল যে ব্যাপারটা এমন না যে মুজিব নিজে থেকে জিনিসটা বের করে নিয়ে আসছে। এই আন্ডারস্ট্যান্ডিংটা বা এই চিন্তার এই ধারাটা একটা ধারা এরকম ছিল। আচ্ছা, মুজিবের অবস্থানটা কি? আওয়ামী লীগের বক্তব্য মুজিব একাই সব করছে, একটু আগে বললাম। পাকিস্তানের বক্তব্য যে মুজিব একাই আলটিমেটলি সব করছে বা সে ইন্ডিয়ার মানে মদদে এই সবগুলা করছে। এখানে কোনো সন্দেহ নাই যে মুজিব একটা জালিম এবং তাগুত ছিল, এটা কোনো সন্দেহ নাই, এখানে সন্দেহের কিছু নাই। এবং সে জগাখুচুরি মুজিববাদ নামে একটা জিনিসের মাধ্যমে শাসন করছে, 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী জাহিলিয়াত কায়েম করছে, ব্যাপক সন্ত্রাস নৈরাজ্য এগুলো করছে, এই জায়গাগুলো নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু একই সাথে এটাও সত্য কথা যে আপনি যদি 60-এর দশকের মাঝামাঝি থেকে 71 পর্যন্ত বা 72 পর্যন্ত সময়টা নেন, এই সময়টায় পূর্ব বাংলার বা পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা ছিল শেখ মুজিবুর রহমান। এটা বাস্তবতা, এই কথাটা অনেকের হজম করতে কঠিন হবে, এই জন্য আমি মাহমুদুর রহমান সাহেবের বই থেকে ডিরেক্ট কোটেশন বলতেছি। মাহমুদুর রহমান সাহেব তার বইতে বলতেছেন শেখ মুজিবুর রহমান ওয়াজ দ্য আনডিসপিউটেড লিডার অফ দ্য পিপল অফ ইস্ট পাকিস্তান। তার বইয়ের 4 নম্বর চ্যাপ্টারে পেজ 131-এ উনি বলছেন অবিসংবাদিত নেতা, আনডিসপিউটেড লিডার। এবং একই অধ্যায় শেষ দিকে উনি বলতেছেন হিজ পজিশন ইন 1970 ওয়াজ সিমিলার টু দ্যাট এনজয়েড বাই জিন্না ইন 1946। 1946 সালে জিন্নার অবস্থানটা কী ছিল? সে পুরা ভারতের মুসলিমের একদম অবিসংবাদিত নেতা, জিন্না, কোনো প্রশ্ন ছাড়া। বলছে 70 সালে শেখ মুজিবের অবস্থান এটা ছিল। মাহমুদুর রহমান বলতেছে নো ফ্যান অফ আওয়ামী লীগ, নো ফ্যান অফ শেখ মুজিব, কঠোর সমালোচক, বাট তিনি এই কথাটা বলতেছেন। এটা বাস্তবতা আসলে। এবং সো ব্যাপারটা এরকম আমি মনে করি না, আমার কাছে পড়ার পর যেটা মনে হচ্ছে যে আমার কাছে অনেক ঘাটার পর যেটা মনে হলো যে আপনি এককভাবে তাকে কেন্দ্রীয় অপরাধী বা কেন্দ্রীয় নায়ক যেটাই বলেন, নায়ক বা ভিলেন যেটাই বলেন, এটা আপনি তাকে আসলে বানানোটা লজিক্যাল না। বরং তার ভূমিকা অবশ্যই ক্রুশাল, ক্রিটিক্যাল ভূমিকা আছে, বাট আপনি এককভাবে সে থাকলে হয়েছে সে না থাকলে হবে না, ব্যাপারটা আসলে এরকম ছিল না। বরং শেখ মুজিবুর রহমান একটা অপরচুনিস্টিক পলিটিক্যাল লিডার ছিল, সুযোগ সন্ধানী রাজনৈতিক নেতা ছিল। রাজনৈতিক নেতারা এরকমই হয়, ম্যাকাভিলিয়ান, ঠিক আছে? সে ওই নীতি অনুযায়ী কাজ করে। এটা কীরকম, আমি তার রাজনৈতিক জীবনের 2টা চ্যাপ্টার দেখেন। ভারতীয় একজন কথা সাহিত্যিক আছে বাঙালি, মনোজ বসু। উনি বলতেছেন যে 1956 সালে
একটা শান্তি সম্মেলন হয়েছিল চীনে। ওখানে উনি গেছিলেন ভারতের পক্ষ থেকে, শেখ মুজিবুর রহমান গেছিল পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে। ওইখানে শেখ মুজিব তাকে বলতেছেন যে দেখেন আমরা কিন্তু বাংলাদেশকে আলাদা করে ফেলবো, পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলবো। এবং 72 সালে তারা একবার দেখা হয়েছে, তখন মুজিব বলতেছেন যে আপনার মনে আছে আমি আপনাকে বলছিলাম আমরা আলাদা করে ফেলবো, এটা সে বলতেছে। আচ্ছা, আওয়ামী লীগের নেতা শাহ মোয়াজ্জেব হোসেন উনি বলতেছেন যে 1962 দিকে শেখ মুজিবুর রহমান একটা লিফলেট ছাপাইছিল নিজ উদ্যোগে, এটার নাম ছিল পূর্ববঙ্গ মুক্তি ফ্রন্ট। এবং সেই লিফলেটে এই স্বাধীনতার কথা ছিল, আলাদা হয়ে যাওয়ার কথা ছিল। এবং মোয়াজ্জেম হোসেনের বক্তব্য হলো শেখ মুজিব নিজে সাইকেল চালায় প্রেসে গিয়ে এটা ওইখান থেকে ছাপায় আনছে। আওয়ামী লীগ নেতার বক্তব্য মানবেন কি মানবেন না আপনাদের কথা, বাট এটা তার বক্তব্য। আচ্ছা, আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা, এটা দেখেন যে ঢাকায় তৎকালীন ভারতীয় হাই কমিশনের পলিটিক্যাল অফিসার শশাঙ্ক শেখর ব্যানার্জি উনি বলতেছেন যে একদিন মানিক মিয়া সাহেব আমাকে ডাকলো ইত্তেফাক অফিসে, ওই যে তোফাজুল হোসেন মানিক মিয়া এভিনিউ আছে না তার নামে। ওখানে গিয়ে দেখেন মুজিবুর রহমান বসা, তো তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললো, 2 ঘন্টা কথাবার্তা বললো। তারপর বললো যে আপনার সাথে একটু স্পেশাল কথা আছে, আমরা একটা মেসেজ দিতে চাই নেহরু সাহেবকে। নেহরু তখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার। যে আমরা নেহরু সাহেবকে একটা মেসেজ দিতে চাই। মেসেজটা কি, যে আমরা মুক্তি সংগ্রাম করব এবং আমরা এটাকে এখান থেকে আলাদা করে ফেলবো। ঠিক আছে, এটা তার বইতে আছে। বইটার নাম হলো ইন্ডিয়া মুজিবুর রহমান বাংলাদেশ লিবারেশন অ্যান্ড পাকিস্তান। এই বইটাতে এটা আছে যে শেখ মুজিবুর রহমান চাচ্ছে পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলতে, এই জন্য তারা নেহরুর মাধ্যমে ভারতের নৈতিক, রাজনৈতিক, সামরিক সমর্থন চায়, কূটনৈতিক সমর্থন চায়। আচ্ছা, এরপরে হলো আগরতলা ষড়যন্ত্র, যেটা বলা হয় যে 1963 সালের জানুয়ারির শেষ দিকে শেখ মুজিবুর রহমান ওই যে রেসপন্স আসতেছিল না, সে তো নোট পাঠাইলো, ওই দিক থেকে রেসপন্স আসতেছে না, তখন নিজেই সে আগরতলা চলে গেল, ত্রিপুরার আগরতলায়। এবং সেখানে তাদের যে মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং তার সাথে দেখা করলো এবং একই কথা বললো যে বেসিক্যালি আলাদা করে ফেলবো, সাপোর্ট দেন। তো ওই শচীন সিংহ নেহরুর সাথে দেখা করতে গেল, কিন্তু নেহরু তখন এটার চাচ্ছিল না, কারণ চীনের সাথে গ্যাঞ্জাম চলতেছিল ভারতের তখন। তো সে বলছে যে না, এখন এই জিনিসটা আসলে করা যাবে না, এটা আমরা করতে চাচ্ছি না। এবং এটাও শচীন সিংহের এই বক্তব্য আছে একটা বইয়ে, ফয়েজ আহমেদ নামে একজন লেখকের, বইটার নাম হলো আগরতলা মামলা, শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ। এই বইতে এটা আছে। তো এই জায়গা থেকে আপনি দেখবেন যে অ্যাটলিস্ট 1963 পর্যন্ত ক্লিয়ারলি শেখ মুজিবুর রহমানের মধ্যে এই যে পূর্ব পাকিস্তানকে বিভক্ত করার বা আলাদা করার একটা চিন্তা ছিল, কিন্তু নেহরু তাকে তখন সাপোর্ট দেয় নাই, তাই সে আগাতে পারে নাই। ঠিক আছে, এটা একটা দিক, কিন্তু এটা একটা অন্য একটা দিক আছে। সেটা কি দেখেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে 6 দফা দাবি উত্থাপন করা হলো। আমরা জানি 6 দফাটা লিখছিল আসলে 2 জন আমলা, একজন নাম হলো রুহুল কুদ্দুস, একজনের নাম হলো আহমেদ ফজলুর রহমান। এরা সবাই মানে সিনিয়র সচিব টাইপের ছিল। এবং এটা মূলত ছিল একটা মানে রাজনৈতিক বক্তব্য হিসেবে, চাপ দেওয়ার একটা হাতিয়ার হিসেবে। রাজনৈতিক আলাপ আলোচনাতে অনেক বক্তব্য থাকে, দফা টফা প্রেজেন্ট করা হয় প্রেশারের জন্য, নেগোসিয়েশনের জন্য, এরকমভাবে। বাকি এটা আওয়ামী লীগ খুব ভালোভাবে ক্যাপচার করে এবং ইউজ করে, এবং শেখ মুজিব এটাকে তার মূল রাজনৈতিক মানে ইশতেহার টাইপের বানায় ফেলে 6 দফা। কিন্তু 6 দফার মধ্যে কিন্তু দেশ স্বাধীন করার কোনো কথা নাই। এবং 69-এর এর কিছুদিন পরে যেটা হলো, শেখ মুজিবুর রহমানকে জেলে নিয়ে গেল আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য, যেটা আসলে এই ষড়যন্ত্র ছিল, বাস্তবিক ছিল। আওয়ামী লীগের একজন সংসদের দ্বারা স্বীকারও করছিল এই হাসিনার সময় যে আগরতলা ষড়যন্ত্র সত্যি ছিল, আসলেই ছিল, ষড়যন্ত্র করছি আমরা, গর্ব করে বলছিল। তো ওইটার জন্য তাকে তখন জেলে নিয়ে যাওয়া হয়। 69-এ গণভ্যুত্থান হইলো, তখন তাকে মুক্তি দেওয়া হলো। এরপরে কিন্তু আপনি তার কাছ থেকে স্বাধীনতার কোনো কথা পাবেন না, একেবারে পাবেন না। 72 পর্যন্ত তার মুখে স্বাধীনতার কোনো কথাই নাই। বরং ব্যারিস্টার মওদুদ আহমেদ, উনি শেখ মুজিবের সহকারী ছিলেন ওই সময়, উনি বলতেছেন যে শেখ মুজিব জেল থেকে মুক্ত হওয়ার পরে ইয়াহিয়া সাহেবের সাথে দেখা করতে গেল, ইয়াহিয়া খানের সাথে, এবং সেখানে আশ্বস্ত করলো যে 6 দফা দিয়ে পাকিস্তান ভাঙবে না, এটাতে পাকিস্তান সুসংহত হবে, এটাতে পাকিস্তান আরও স্ট্রং হবে, ঐক্য হবে, শান্তি বজায় থাকবে, এটা আমি আলাদা করতে চাচ্ছি না। 70-এর নির্বাচন দেখেন, আওয়ামী লীগ তো নির্বাচন করলো, কোনো জায়গায় তারা এখানে স্বাধীনতার কথা বলে নাই, কোনো জায়গাতে স্বাধীনতা কোনো বলা হয় নাই। এবং এই নির্বাচনে আওয়ামী লীগ জিতলো, জিতার পরে বাই ডিফল্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা শেখ মুজিবুর রহমানের। 71 সালের ইভেন জানুয়ারিতে ইয়াহি খান ঢাকায় আসলো, এসে সে পরিচয় করে দিল পাকিস্তানের নেক্সট প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, এভাবে বললো। তো আপনি তার জায়গা থেকে চিন্তা করেন, একজন পলিটিশিয়ান, ক্যালকুলেটিভ পলিটিশিয়ান, সুযোগ সন্ধানী পলিটিশিয়ান, তার জন্য কোন অপশনটা বেটার? যদি এভাবে চায় আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, অন্য অপশনটা হলো একটা অনিশ্চিত সিভিল ওয়ার, তাই না? কোন অপশনটা সে চুজ করবে? সাধারণ মানুষ, লজিক্যাল মানুষ, সে বলবে যে আমি প্রধানমন্ত্রী হতে চাই। এবং এটাই শেখ মুজিবুর রহমানের পরবর্তী সব আচরণ থেকে আপনি এটা প্রমাণ পাবেন। এবং তাজ হাশমি সাহেব তার বইতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের
কয়েকটা ডকুমেন্টের কথা আনছেন। সেখানে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল আর্চার কেন ব্লাড উনি বলতেছেন যে জানুয়ারি মাসে 1971 জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্ব এবং ইয়াহিয়া খানের মধ্যে তলে তলে একটা সমঝোতা হয়ে গেছে। কি সমঝোতা? শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হবে, ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবে। এটা মার্কিন ডকুমেন্টের মধ্যে আছে, তাজহান সাহেব তার বইতে আনছে। 71 জানুয়ারি থেকে দেখেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অবস্থানটা দেখেন। মুজিব নির্বাচনে জিতছে, বোঝাপড়া হয়ে গেছে, এখন ক্ষমতা হস্তান্তর করা হবে, এটি তো দ্যাটস ইট, আর কোনো সমস্যা নাই। সমস্যাটা হইলো কোথায়? সমস্যাটা করলো কে? সমস্যাটা করলো ভুট্টো সাহেব এবং পাকিস্তানি আর্মি বেসিক্যালি, যে তারা একজন বাঙালির কাছে পাওয়ারটা হস্তান্তর করতে চায় না, যে এটা সম্ভব না, এটা কল্পনা করতে পারছে, এটা মানতে পারছে না যে একটা বাঙালি, ওই যে যারা কলা বাগানের পেছনে গিয়ে প্রয়োজন সারে, যারা মুরগি হালাল করতে পারে না, যারা অর্ধেক খতনা করা বা খতনা না করা, যারা অর্ধেক হিন্দু, তাদেরকে আমরা কীভাবে পাকিস্তানের করি? এটা তো সম্ভব না। তো এরপর কি হলো, তারা প্রেশারাইজ করলো এবং ইয়াহিয়া খান 28 ফেব্রুয়ারি বললো যে না, একটা ন্যাশনাল অ্যাসেম্বলি মিটিং হওয়ার কথা, এটা বন্ধ করবো আমরা। 28 ফেব্রুয়ারি 1 তারিখ ভাষণ দিল। এরপরে ছাত্ররা হিউজ প্রেশার দেওয়া শুরু করলো, মানে ঢাকার ছাত্র নেতারা, ছাত্র আন্দোলন শেখ মুজিবুর রহমানকেও ব্যাপক প্রেশার দিচ্ছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। মানে তখন কিন্তু আপনি যদি হিস্ট্রি বই পড়েন, অলরেডি পতাকা উঠাই ফেলছে, কাগজের বন্দুক টন্দুক নিয়ে মার্চ করতেছে, মেয়েরা ছেলেরা মার্চ করতেছে, গান টান বাজাইতেছে, একদম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করে, এগুলো কিন্তু তখন স্লোগান চলতেছে। এবং মুজিবুর রহমানকে প্রেশার দিচ্ছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিচ্ছে না, সে 4টা শর্ত দিছে যে মার্শাল ল উঠায় নেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক, ক্ষমতা হস্তান্তর করেন, আর যেই ক্ষতি হয়েছে ক্ষতিগুলার তদন্ত করেন, এরকম কথা। এটা কিন্তু বলে নাই। 7ই মার্চের ভাষণ, এখানে ইউনিল্যাটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাই, স্বাধীনতার কোনো ঘোষণা নাই এখানে। এই ভাষণ শেখ মুজিবুর রহমান শেষ করছে জয় বাংলা জয় পাকিস্তান বলে। এটার চাক্ষুষ অনেক 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 সাক্ষী আছে। অলি আহাদ সাহেব আছেন, একে খন্দকার সাহেব আছেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আছেন, সাংবাদিক নির্মল সেন আছেন, কবি শামসুর রহমান আছেন। এরা সবাই বলছে যে শেখ মুজিবুর রহমান সেখানে জয় পাকিস্তান বলে শেষ করছে। অথচ ওই দিন এটা শেখ হাসিনাও কনফার্ম করছে যে ওই দিন ছাত্রনেতারা, একদম গরম ছাত্রনেতা যারা, সিরাজুল আলম খানরা, তারা চিরকুটের মধ্যে লিখে দিছে যে আপনি স্বাধীনতার ঘোষণা দিবেন, এবং ওই চিরকুট শেখ মুজিবকে দিছে যে আপনি এটা কিন্তু বলতে হবে। উনি এটা বলে নাই, ঠিক আছে। এবং হাসিনা নিজেও বলে যে হ্যাঁ আমার বাবাকে চিরকুট দেওয়া হয়েছিল, সেটা উনি বলে নাই। আবার হাসিনা এটাও বলে যে আমার বাবা স্বাধীনতার ঘোষণা করছে। স্বজন হারানোর বেদনায় মাথাটা তার ঠিক নাই আর কি, ওই জন্য এসব বলে। আচ্ছা, সো আলটিমেটলি দেখেন যে এরকম অনেকগুলো প্রমাণ আছে, আরও অনেক প্রমাণ আছে। শেখ মুজিবুর রহমান এইখানকার আমেরিকান এমবাসির সাথে যোগাযোগ করছে যে আপনারা ইয়াহিয়াকে বলেন পাওয়ার হস্তান্তর করতে, আমার দলের র্যাডিক্যালরা আমাকে অনেক বেশি চাপ দিচ্ছে স্বাধীনতার ঘোষণা দিতে। এবং সবচেয়ে বড় যেটা প্রমাণ, 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়, 24শে মার্চ পর্যন্ত তারা করলোটা কি? মিটিং করছে, প্রথমে ইয়াহিয়া খানের সাথে, তারপর ভুট্টো সাহেবের সাথে, মানে 3 জন মিলে। এবং মিটিংয়ের পরে শেখ মুজিব বের হয়ে এসে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ অগ্রগতি হচ্ছে, আমাদের আলোচনায় অগ্রগতি হচ্ছে। স্বাধীনতা ঘোষণা হয়ে গেলে কিসের অগ্রগতি? এখন মিটিংটাও আবার কিসের? রাইট, তো হয় না, এটা ডাজন্ট কম্পিউট। তো এরপর কি হলো? এরপর হলো 25শে মার্চের ক্র্যাকডাউন। 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হলো, শত শত মানুষ মারা গেল। নাপাক আর্মি, যাদের কাজ হলো মুসলিম মারা, তাদের একমাত্র ক্রেডিট এখন পর্যন্ত এটাই। বাংলায়, বালুচিস্তানে, ওয়াজিরিস্তানে, এই জায়গাগুলোতে মুসলিম মারাটা তাদের আসলে মানে একমাত্র ক্রেডেন্সিয়াল আর কি। অনেক মানুষ মারা গেল। আপনারা ডেড রেকনিং পড়েন, শর্মিলা বসুর বই, আবারও এটা আওয়ামী ন্যারেটিভ না, সেখানেও কিন্তু সংখ্যা দেওয়া আছে যে খালি 25শে মার্চে বলা হচ্ছে, পাকিস্তানিদের কনভারসেশন, আর্মির কনভারসেশন নিয়ে আসছে যে অ্যাটলিস্ট এই এর ভিতরে ঢাকা ইউনিভার্সিটি এবং পুরান ঢাকা এই অঞ্চলে অ্যাটলিস্ট 300 মানুষ মারা গেছে, ঠিক আছে। এখন মানুষের সংখ্যাটা 300 মানুষ কম নাকি বেশি, আপনি এটা আসলে কী বলবেন? তো এই জিনিসপত্র হলো। এরপরেও তাজউদ্দিন সাহেব শেখ মুজিবের কাছে গেছে টেপ রেকর্ডার নিয়ে, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, আমরা এটা প্রচার করব, আপনি আমাদের সাথে আসেন, আমরা আপনাকে সেফ হাউসে নিয়ে যাব। শেখ মুজিব কী বললো? বললো 27 তারিখ হরতাল ডাকছি, বাসায় গিয়ে আরাম করে ঘুমাও, ব্যাপক হরতাল হবে 27 তারিখ। স্বাধীনতার ঘোষণা কোথায়? আচ্ছা, এবং তাজউদ্দিন সাহেব বলতেছেন যে 72 সালের 10 জানুয়ারি যখন শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসছে, তখন তাজউদ্দিনকে বলতেছে, তাজউদ্দিন তোমরা তো পাকিস্তান ভেঙেই ফেললা। এটা সে বলতেছে, তাকে বলতেছে তোমরা তো পাকিস্তান ভেঙেই ফেললা। এরকম অনেক এই আছে যে মেজর জেনারেল খাদেম হোসেন রাজা, উনি এইখানে পোস্টেড ছিল ঢাকাতে। তার কাছে মার্চে 2বার শেখ মুজিবুর রহমান যোগাযোগ করছে মানুষের মাধ্যমে যে আমাকে শেল্টার দাও, কারণ আমার দলের র্যাডিক্যালরা এটা বলতেছে ওইটা বলছে, তারা এগুলা করবে। 2বার সে করছে। এবং সবচেয়ে বড় যেটা এক্সাম্পল, যে মুজিব কিন্তু পাকিস্তানে তো তাকে নিয়ে গেছে বন্দি জেলে, সে ঘটনার প্রভাব কিছু জানে না। 71 সালের 20শে ডিসেম্বর জুলফিকার আলী ভুট্টো গেছে তার সাথে দেখা করতে। ভুট্টো গিয়ে বলতেছে এই ঘটনা ঘটছে, এটা তো আলাদা হয়ে গেছে, এখন আমি পাকিস্তানের প্রেসিডেন্ট এবং আমি চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। তো এটা কি হলো?
আমি মেজরিটির নেতা, আমি নির্বাচনে দেখছি, আমি এটা হব, তুমি আমাকে রেডিও স্টেশনে নিয়ে যাও, টিভি স্টেশনে নিয়ে যাও, আমি বলতেছি এটা আবার ঠিক হয়ে যাবে, এরকম কথাটা সে বলা শুরু করছে। আচ্ছা, সো আলটিমেটলি আপনি দেখেন যে মুজিবুর রহমান লাইফের 3টা ফেজ আছে আসলে, 4টা ফেজ আছে আসলে, আমরা 3টার কথা বলি। একটা হলো প্রথমে সে পাকিস্তানের জন্য আন্দোলন করছে মুসলিম লীগের হিসেবে, তারপরে সে আমরা দেখি যে 56 বা 63 বা এই সময় পর্যন্ত সে চাচ্ছে যে বিচ্ছিন্নবাদ মানে আলাদা করে ফেলবে ইন্ডিয়ার সাহায্য নিয়ে, লিফলেট বিলি করছে, আগরতলা ষড়যন্ত্র মামলা ইত্যাদি ইত্যাদি হয়েছে। কিন্তু যখন নেহেরু অসম্মতি জানাইছে, তারপর যেটা হয়েছে যে তার চিন্তা পাল্টাইছে এবং সে নিয়মতান্ত্রিক রাজনীতির দিকে গেছে, এবং আলটিমেটলি 69-এর পর থেকে আপনি দেখেন যে সে কিন্তু প্রধানমন্ত্রী হইতে চায় তখন, কারণ তার জন্য এটা তখন ক্লিয়ার একটা রাস্তা হয়ে গেছে, এবং সে আলটিমেটলি হয়েছেও, কিন্তু ফেয়ার অ্যান্ড স্কোয়ার নির্বাচনে জিতে সে হয়েছে, তার জন্য দরকার নাই এখন বিপ্লবী রাজনীতি করার, সেটা হয়েই যাচ্ছে। সো এইটা হলো আরেকটা বিষয়। এবং তার যে বৈশিষ্ট্য যে সে আসলে 2টা দিককে খুশি রাখার চেষ্টা করতো, একদিকে সে পাকিস্তানি এলিট যেটা আছে বা পাকিস্তানের জেনারেলরা যারা আছে তাদের সাথে দেখা করতো এবং তাদেরকে বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাকিস্তানের পক্ষে আছে এই সেই হ্যান ত্যান, আমি দেশপ্রেমী। আবার তার দলের যারা র্যাডিক্যালস যারা, তাদেরকে বলতো যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সাথে আছি, তোমরা কাজ করো, আগে যাও আগে যাও আগে যাও। সবাই সাথে কথা বলতো, সবার পিঠে হাত বোলাতো, একজনের কথা শুনতো আরেকজনের দিকে তাকাইতো, সবাইকে বুঝ দিয়ে রাখার একটা ক্যাপাসিটি তার ছিল। বড় নেতা তাদের এগুলো থাকে আসলে, মানুষ যেটা তার কাছে শুনতে চাইতো সেটা সে মানুষকে শোনাতে পারতো, কিন্তু সে তার নিজের একটা অপরচুনিটি খুঁজতো যে আমি এখান থেকে কীভাবে আসলে ক্যাশ করতে পারবো। এবং মুনতাসির মামুন লিখছে যে শেখ মুজিবুর রহমান একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা নিয়ে আসছেন, স্বাধীনতা দিছেন, একটা অনিচ্ছুক জাতির জন্য তিনি স্বাধীনতা নিয়ে আসছেন। বাস্তবতা হলো যে ইতিহাস, প্রেক্ষাপট, তাকদির অনিচ্ছুক শেখ মুজিবকে একটা স্বাধীন দেশের প্রধান বানায় দিছে, এটা হলো বাস্তবতা। তো মূল কথা হলো মুজিব মেইন না, এখানে আসলে আরও অনেকগুলো প্লেয়ার ছিল, আমি সংক্ষেপে বলি, সময় বেশি নাই। একটা হলো সিরাজুল আলম খান বা নিউক্লিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, এটা ছাড়া আপনি আসলে এই বিষয়টা বুঝতে পারবেন না। সেটা হলো যে 60-এর দশকের শুরু থেকে 1962 সময় থেকে ছাত্রলীগের মধ্যে একটা র্যাডিক্যাল অংশ ছিল যারা চাচ্ছিল বাংলাদেশকে স্বাধীন করে ফেলবে। এটা আদর্শিকভাবে কমিউনিজম দ্বারা বেশ ভালো ধরনের প্রভাবিত ছিল, লেনিনের বই, ট্রটস্কির বই, মাও সেতুংয়ের বই, এগুলো দ্বারা তারা বেশ প্রভাবিত ছিল। এবং এটা ছিল ইনিশিয়ালি এটা একটা সেলের মতো ছিল, 4 জনের মতো মানুষ ছিল, কাজী আরেফ, আব্দুর রাজ্জাক সাহেব, আবুল কালাম আজাদ এবং সিরাজুল আলম খান। সিরাজুল আলম খান ওনাকে বাংলাদেশের, এটা হলো মাস্টার মাইন্ড আসলে, এবং ফেক মাস্টার মাইন্ড না, মাস্টার মাইন্ড কথাটা এখন অনেক হালকা হয়ে গেছে, বাট সিরাজুল আলম খান আসলেই মাস্টার মাইন্ড। তাকে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ বলা হয়, কাপালিক ডাকতো, দাদা ডাকতো, অনেক নামটাম ছিল। 69-এর যে গণ অভ্যুত্থান, এটার প্রধান রূপকার বলতে হবে আপনার তাকে। মাওলানা ভাসানীর এখানে অনেক বড় একটা রোল ছিল, বাট প্রধান রোলটা আসলে সিরাজুল আলম খানের এখানে ছিল। তো তাদের নেতৃত্বে নিউক্লিয়াস তারা একদম ওই যে রক্ত দিয়ে শপথ করছে, আঙ্গুল কেটে রক্ত দিয়ে শপথ করছে যে বাংলাদেশকে স্বাধীন করব আমরা, এটা রাগ পর্যন্ত আমরা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করলাম, এই টাইপের মানে রোমান্টিসিজমও তাদের মধ্যে ছিল। এবং তারা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ এই টাইপের জিনিসপত্র গঠন করছিল। এবং 66 থেকে 69 পর্যন্ত যেই সময়টায় মুজিবুর রহমান জেলে, ওই সময়টা রাজনীতির মধ্যে এরা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল, এই ছাত্রনেতারা, তারা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল। এবং আলটিমেটলি 69-এর গণঅভ্যুত্থানে একদিকে মাওলানা ভাসানী, আরেকদিকে ছাত্রনেতারা, এরাই কিন্তু এই আন্দোলনটা উঠালো। 70 সালে তারা একটা প্রচারপত্র বিলি করলো যে 6 দফা যদি কার্যকর না হয়, এটা যদি মেনে নেওয়া না হয়, তাহলে বাঙালিকে মুক্তি সংগ্রাম করতে হবে, মুক্তি সংগ্রাম করে আলাদা করে ফেলতে হবে। এবং পতাকা প্রথম উঠানো, জয় বাংলা স্লোগান, এবং আলটিমেটলি আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে নিয়ে আসা, পাকিস্তান, এই সবগুলা পতাকার ডিজাইনও, এই সবগুলো আলটিমেটলি নিউক্লিয়াসের উদ্যোগে করা, ঠিক আছে। সো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সিরাজুল আলম খানের বক্তব্য হলো যে 70 সালে জেল থেকে বের হওয়ার আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান জানতেন না যে আসলে আমরা কি করতেছি, পুরোপুরি তার আইডিয়া ছিল না। এবং জয় বাংলা স্লোগান এবং এই যে জাতীয় পতাকা আমরা বানাইছি, উনি এটার পক্ষে ছিল না ইনিশিয়ালি। আচ্ছা, এবং আলটিমেটলি যখন যুদ্ধ হইলো, এরাই কিন্তু আপনারা জানেন মুজিব বাহিনী ছিল, এরাই কিন্তু আলটিমেটলি মুজিব বাহিনী হয়, বিএলএফ হয়, এবং এটা ডিরেক্টলি ইন্ডিয়ান আর্মির আন্ডারে ছিল। আচ্ছা, আরেকটা ফ্যাক্টর দেখেন, এটা হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা পাকিস্তান আর্মিতে থাকা বাঙালি সেনা অফিসাররা। এবং এটার মধ্যে অনেক প্রমিনেন্ট মানুষ আছেন, মেজর জিয়া আছেন, মেজর জলিল আছেন, তাহের আছে, আবু তাহের, খালেদ মোশাররফ, এরা প্রমিনেন্ট, আরও অনেকে আছে আপনারা নাম জানেন। তারা যে বিদ্রোহ করবে এটা কারো হিসেবের মধ্যে ছিল না, এটা ইন্ডিয়ার হিসেবে ছিল না, এটা আমেরিকার হিসেবে ছিল না, নিউক্লিয়াসের হিসেবের মধ্যে ছিল না। কিন্তু আলটিমেটলি স্বাধীনতার ঘোষণাটা ওই দিক থেকে আসলো, তারা কিন্তু দিতে পারে নাই। শেখ মুজিবুর রহমান বলছে হরতাল ডাকবো এই সেই, ওইখান থেকে ঘোষণা আসে নাই। কিন্তু 27শে মার্চ জিয়াউর রহমান সাহেব যখন বললো উই রিভোল্ট, 25শে মার্চ রাতে বললো উই রিভোল্ট, আমরা বিদ্রোহ করছি, 27শে মার্চ কিন্তু কালুরঘাট থেকে তারাই এটার ঘোষণাটা দিল। তো পুরো সিচুয়েশন এটা কিন্তু আরেকটা ডাইমেনশন নিয়ে আসলো। এবং আলটিমেটলি বাংলাদেশ যে পুরোপুরি ইন্ডিয়ার পেটের ভিতর ঢুকে যায় নাই,
মানে কন্ট্রোলের ভিতর ঢুকে যায় না, এটা একটা বড় কারণ, এটা আমাদের স্বীকার করতে হবে। সেটা হলো এই আর্মির এই অংশটা, যেটা পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের আর্মি হয়েছে, তাদের একটা ভূমিকা এখানে আছে, ঐতিহাসিক ভূমিকাটা আসলে অস্বীকার করার সুযোগ নাই। তো এখানে একটা প্রশ্ন দেখেন, পুরা ব্যাপারটাকে যারা বলেন যে ভারতীয় চক্রান্ত, তাদের অনেকে আবার এই আর্মি অফিসারদের অ্যাডমায়ার করেন, পছন্দ করেন। তা আপনি দুটো মিলাচ্ছেন কেমনে? যদি পুরো ব্যাপারটা ভারতীয় চক্রান্ত হয়, এরা কি ভারতীয় এজেন্টে বাস্তবায়ন করতেছিল? কারণ তারা তো ক্রুশাল রোল ছিল এখানে, অত্যন্ত ক্রুশাল রোল, গুরুত্বপূর্ণ রোল। তারা ওটা না করলে এটা আগাই না ঘটনা প্রবাহ। এটা আসলে কি? সো ব্যাপারটা আসলে এভাবে চিন্তা করার সুযোগ নাই। এখানে আরেকটা মেজর প্লেয়ার হলো জুলফিকার আলী ভুট্টো সাহেব। ইয়াহিয়া, ওই যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চে বললো যে আপনি আমার কথা শুনলেন না, আপনি শুনলেন ভুট্টো সাহেবের কথা। এইটাই ভুট্টো সাহেবের কথা কি ছিল? যে ক্ষমতা তাকে দেওয়া যাবে না, কোনো না কোনোভাবে মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানানো যাবে না, এবং ভুট্টো সাহেব তার পক্ষে পাকিস্তানের মিলিটারি এলিট, পলিটিক্যাল এলিটদেরকেও সাথে নিয়ে আসতে পারলো। এবং এটার ফলে আলটিমেটলি এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেটা ভারত ক্যাপিটালাইজ করতে পারে। ভারত ক্যাপিটালাইজ করতে চাইবে, শুরু থেকে তার ইচ্ছা ছিল এটা ভেঙে দেওয়া। ভারতের জিওপলিটিক্যাল জায়গা থেকে তার উদ্দেশ্য, মিলিটারি মানে ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে তার উদ্দেশ্য সবসময় হবে এই জায়গাটাকে নিউট্রালাইজ করে রাখা। আপনি তাকে সুযোগ করে দিয়েছেন ওই কাজটা করার মাধ্যমে, এটা ছিল কথা। 78 সালে ইয়াহিয়া খানের একটা হলফনামা লাহোর হাইকোর্টে জমা হয়েছে। সেখানে সে বলছে যে পাকিস্তানের বিভক্তির জন্য মুজিব নয় বরং ভুট্টো দায়ী। 71 সালে ভুট্টোর অবস্থান ও বৈষম্যমূলক আচরণ পাকিস্তানের ঐক্যের জন্য শেখ মুজিবের 6 দশক দাবির চেয়ে বেশি ক্ষতিকর ছিল। ভুট্টোর পদের লোভ এবং অনমনীয় অবস্থানের কারণে পুরো পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত হয়। ইয়াহিয়া খান বলতেছে যে ভুট্টো আসলে মূল দায়ী। অবভিয়াসলি এখানে আরও প্লেয়ার আছে, আরও প্লেয়ারকে ভারতের একটা বড় ভূমিকা এখানে ছিল। নেহেরুকে মুজিব প্রস্তাব দিছিল, আপনি সাহায্য করেন আমরা ভেঙে দিব। নেহেরু ওইটা গ্রহণ করতে পারে নাই যে কোনো কারণে। নেহেরুর মেয়ে যে ইন্দিরা গান্ধী, সেটা গ্রহণ করছে। এবং বলা হয় যে ইন্দিরা গান্ধী বাংলাদেশ হওয়ার পর বলছিল 1000 সাল কা বদলা লে লিয়া। 1000 সালের বদলা কি? যে উপমহাদেশে যে ইসলাম মুসলিমদের যে শাসন ছিল এটার বদলা নিছি। আমি জানি না সে আসলে বলছে কিনা, আমি ট্রেস করার চেষ্টা করছি, ডিরেক্ট প্রাইমারি কোনো সোর্স পাই নাই। বাট এই কথাটা আলটিমেটলি তাদের অবস্থানটাকে বাস্তবে আসলে তুলে ধরে, ইন্ডিয়ার অবস্থানটা এরকম ছিল। পাশাপাশি এখানে আরও প্লেয়ার ছিল, রর অনেক কার্যক্রম এখানে ছিল। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যেটা ভারতীয় গোয়েন্দা বাহিনী, বিশেষ করে দুজন ব্যক্তির নাম আপনারা অনেক হয়তো বা জানেন, চিত্তরঞ্জন সুতার এবং কালিদাস বৈদ্য। এবং এদের এক্সক্লুসিভ মিশন ছিল যে এখানে এসে একটা অংশকে ভাগ করে ফেলা। কিন্তু এটা 71-এ যে ভাগ হয়েছে ওরকম ভাগ না। এটার ভাগটা হলো যে এখানকে হিন্দু অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেগুলোকে নিয়ে একটা হিন্দু বাঙালিদের আলাদা দেশ করা। চিত্তরঞ্জন সুতার 2বার নির্বাচন করছে, একবার যুক্তফ্রন্ট থেকে পাকিস্তান আমলে, আরেকবার 72 সালে সম্ভবত, মানে 72 বা 73 সালে আওয়ামী লীগ থেকে। 2বার সে নির্বাচনে জয়ীও হয়েছে। তার সাথে মুজিবের খুব ভালো সম্পর্ক ছিল, তার সাথে সিরাজুল আলম খানের খুব ভালো সম্পর্ক ছিল। 15ই আগস্টের সময় সিরাজুল আলম খান ছিল তার বাসায় কলকাতায়। কালিদাস বৈদ্য ছিল তারও এরকম। এবং 71 পরে এরা একটা আন্দোলন শুরু করছিল, এটা হলো স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। তাদের প্ল্যান ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেটা খুলনা, ফরিদপুর, পটুয়াখালী, বরিশাল, এগুলাকে তারা আলাদা করে ফেলবে। আলাদা করে একটা হিন্দু বাঙালিদের আলাদা দেশ হবে, স্বাধীন বঙ্গভূমি আন্দোলন, বাঙালি হিন্দুদের জন্য আলাদা দেশ। আপনারা দেখেন যে সামনে কিন্তু লং মার্চের অনেক ঘোষণা টোষণা আসতেছে, চট্টগ্রামে অনেক কিছু হচ্ছে। তো এগুলো খেয়াল রাখবেন, কারণ চিত্তরঞ্জন সুতার, কালিদাস বৈদ্য, এদের লোকজন বা এদের মতো লোকজন এখনও আছে। বিশেষ করে আওয়ামী লীগ যখন পাওয়ারে থাকে না, এটা তখন অনেক বেশি সক্রিয় থাকে। এটা মাথায় রাখার ব্যাপার আছে। সো শেষের দিকে যদি আমরা যাই, সেটা হলো যে 71 কি কাঙ্ক্ষিত ছিল নাকি অনাকাঙ্ক্ষিত ছিল, এটা একটা প্রশ্ন আসে। আমি বলবো 71 অবশ্যম্ভাবী ছিল, এটা ইনএভিটেবল হয়ে গেছিল। এই বাস্তবতাটা ইনএভিটেবল হয়ে গেছিলো, এবং এটা মূলত হয়েছিল পাক আর্মি, নাপাক আর্মি এবং পাক এলিটদের জন্য, সেখানকার যে পলিটিক্যাল এলিট তাদের জন্য। আপনি একটা দেশ বানাচ্ছেন ইসলামের নামে, আপনি একটা দেশ বানাচ্ছেন মুসলিম পরিচয়ের নামে, কিন্তু সেখানে ইসলামের কিছু নাই, সেখানে মুসলিম পরিচয়ের কিছু। তো এই অসন্তোষটা তারা তৈরি করছে, এবং এটাকে কাজে লাগাচ্ছে কে? ভারত। এটাকে কাজে লাগাচ্ছে সিরাজুল আলম খানরা, এটাকে কাজে লাগাচ্ছে র, এটসেট্রা এটসেট্রা। বাট তারা যদি এই কাজটা না করে, এই সিচুয়েশনটা এইভাবে তৈরি হয় না। ইসলামপন্থীদের ভূমিকার ব্যাপারে কিছু কথাবার্তা বলি, বিতর্কিত কথাবার্তা। সেটা হলো যে ইসলামপন্থীরা মোটা দাগে রাজনৈতিক ঐক্যের পক্ষে ছিল, যে পাকিস্তান অখণ্ড থাক এটার পক্ষে তারা ছিল। এটা আন্ডারস্ট্যান্ডেবল, আমি এটার জন্য তাদের দোষ দিই না। রাজনৈতিক একটা অবস্থান হইতেই পারে যে পাকিস্তান অখণ্ড থাক, এটা আমি চাই, ভারতের কররাজ্য না হোক, এটাই আমি চাই। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো যে পাকিস্তান আর্মি তো ওয়ার ক্রাইম করছে, তারা তো যুদ্ধ অপরাধ করছে, এটা তো প্রমাণিত, এটা তাদের কমিশন দ্বারা প্রমাণিত। 71-এর পরে পাকিস্তানে বিচার বিভাগীয় তদন্ত হয়েছে, সেখানে তারা নিজেরা বলছে এটা। আপনারা দেখবেন ইমরান খান সাহেব, নওয়াজ শরীফ সাহেব, তারা কিন্তু এগুলো বলে, তারা নিজেরাই বলে যে আমরা এই কাজগুলো করছি। এটা মানে আওয়ামী লীগের কথা না, এটা বাস্তব কথা, তারা এটা করছে। তো এই কাজটা যখন হয়েছে, তখন
আপনার ভূমিকা কী হবে? আপনি রাজনৈতিক অবস্থানে সেটা ভিন্ন, সমস্যা নাই, কিন্তু যখন এই জিনিসটা হয়েছে এটা তো গোপনে হয় নাই, ম্যাসাকার, রেপ, গণকবর, এই জিনিসটা যখন হয়েছে তখন আপনার অবস্থানটা কী হবে, এইটা আর কি প্রশ্নটা। এখানে একটা জিনিস ক্লিয়ার করার দরকার আছে, সেটা হলো আওয়ামী প্রোপাগান্ডা, আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচার করছে কোট আন কোট, এইটার সাথে অ্যাকচুয়াল হিস্ট্রি তফাৎ করতে হবে। কারণ আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধের বিচার করছে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট ছিল, এটা একটা রাজনৈতিকভাবে মোটিভেটেড বিচার ছিল, এবং এটা বেসিক্যালি জুডিশিয়াল কিলিং ছিল। তারা বেসিক্যালি জামাত ইসলামের টপ লিডারশিপকে সরায় ফেলার জন্য এটা করছে ইন্ডিয়ার হেল্প নিয়ে। এইটা আমাদের বয়ান না, এই জায়গা থেকে আমি কথা বলতেছি না, এবং এই অবস্থানটার পার্থক্যটা বোঝা জরুরি আছে। আমার পয়েন্টটা হলো, এবং এটাও আমরা বিশ্বাস করি না যে মনে করেন আবারও রাজাকার যারা ছিল সেখানে বিভিন্ন দলের লোক ছিল, নিজাম ইসলামী ছিল, মুসলিম লীগ এটসেট্রা, সেকুলার পার্টির লোকজনও ছিল, কিন্তু আল বদর বা আল শামস যেগুলো ছিল এগুলো গঠিত হয়েছিল পাকিস্তানি ছাত্র সংঘ, মানে অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের যেটা ফোররানার তাদের দিয়ে। সো তারা রেপ করছে, লুট করছে, ডাকাতি করছে, এটা আসলে বিশ্বাস করা কঠিন, কারণ আলটিমেটলি তারা তো ইসলামী রাজনীতি করে, ইসলামী আদর্শ ধারণ করে। তা আমি আমার মুসলিম ভাই সম্পর্কে তো আমার বেসিক কিছু ধারণা আছে, সে গিয়ে রেপ করবে, লুট করবে, মানে এই জিনিসটা আসলে বাস্তবসম্মত না, এটা বিশ্বাসযোগ্য না। কাজেই মত পথের পার্থক্য থাকে মানুষের মধ্যে, অবশ্যই থাকে, কিন্তু আপনার মুসলিম ভাইয়ের প্রতি বেসিক কিছু ইনসাফ আপনার করতে হবে আল ওয়ালা আল বারার জায়গা থেকে। আনফর্চুনেটলি এটা অন্য সাইড থেকে পাওয়া যায় না, যে সেকুলার, কুফার, মুশরিক, মুরতাদ, জিন্দিক, এদের যে ভাষা, এদের যে নীতি, সেটা দিয়ে তারা আমাদেরকে বিচার করে, সেটা তারা আমাদের উপর প্রচার করে, কিন্তু ওই লেভেলে আমরা নামতে পারবো না। আমাদেরকে আল ওয়ালা আল বারার জায়গা থেকে দেখতে হবে, আমাদেরকে শরিয়ার জায়গা থেকে দেখতে হবে, আমাদের ইনসাফ এবং আদল করতে হবে। কাজে এটা আসলে বিশ্বাসযোগ্য না যে তারা ওই সময় রেপ করছে, তারা ওই সময় লুট করছে, খুন করছে, এটা আমি একেবারে বিশ্বাসযোগ্য মনে করতেছি না। কিন্তু সমস্যা কোন জায়গায়? সো এই জায়গাটা এটা বোঝা, যে সেকুলাররা যা বলে আর আমরা যা বলি দুটো গ্রাউন্ড এক না, দুটোকে একসাথে মেলানোর সুযোগ নেই, দুটো ডিফারেন্ট। কিন্তু আমার প্রশ্নটা কোন জায়গায় দেখেন, পাক আর্মি তো এটা করছে, আর আপনি পাক আর্মির সহযোগী রোল প্লে করছেন কি না? আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি তো কিছু করি নাই, আমার দ্বারা এগুলো কিছু হয় নাই, ফাইন, আপনার দ্বারা হয় নাই, 100% বিশ্বাস করলাম, কিন্তু ওরা যখন করছে তখন আপনি কি করছেন? আপনি উল্টা দিক থেকে চিন্তা করেন, মনে করেন ইন্ডিয়া ইনভাইট করলো, মনে করেন কমিউনিস্টদের কিছু দল তারা একটা স্বেচ্ছাসেবী দল বানাইলো, আল কাফিরুন, এখন মনে করেন তারা এদেরকে হেল্প করবে। এখন এরা আসলে কিছু করে নাই, এরা কাউকে মারে নাই, কাউকে আগুন দেয় নাই, কাউকে রেপ করে নাই, কিন্তু ইন্ডিয়ান বাহিনী এটা করছে, তারা কিছু করে নাই, তাদের উপর দায় পড়ে কি পড়ে না? একটা দায় পড়ে, এটা অস্বীকার করার সুযোগ নাই। তা আপনি কিছু না বললে, কিছু করেন নাই এটা বললে আসলে এটা হয় না। এখানে আপনি এটা জানলেন, আপনি সরে গেলেন না কেন, বাধা দিলেন না কেন? আচ্ছা আপনি বললেন যে ভাই বাধা দেওয়াটা সম্ভব না, এটা মানে অবাস্তব কথা বলতেছেন, ফাইন, বাধা দিয়েন না। আপনি এটা তো বলতে পারতেন যে ভাই এই জুলুম, এটা জুলুম হচ্ছে, এই জুলুমের সাথে আমি নাই, এই জিনিসটা আপনি বলতে পারেন, এটা শরিয়া অ্যালাউ করে না, আমি এটার সাথে থাকতে পারবো না, এটা আপনি বলতে পারতেন। আচ্ছা, সো দেখেন 71-এর ব্যাপারে জামাত ইসলামের যে অবস্থান, এটাকে আমি কোনো বড় সমস্যা মনে করি না। এটা রাজনৈতিক একটা অবস্থান থাকতেই পারে যে আমি অখণ্ড পাকিস্তান চাই, এটা অ্যাকচুয়ালি লজিক্যাল, কারণ তাদের যুক্তিটা কি, যে মুসলিমরা এক থাকা দরকার, বিভক্ত হলে মুসলিমরা দুর্বল হবে, এটা কে, এটা সে দ্বিমত করে কে? কেউ দ্বিমত করে না, মুসলিমরা একসাথে থাকা দরকার, বিভক্ত হলে মুসলিমরা দুর্বল হবে। বাংলাদেশ আলাদা হলে ভারতের কররাজ্য হয়ে যাবে, বাস্তব তো, আমরা তো দেখছি এটা, আমি জাহিলিয়াতের সময়টা দেখছি, এটা তো বাস্তব, তাদের এই অ্যাসেসমেন্ট ভুল ছিল না। তো এই জায়গায় তাদের অবস্থান সঠিক ছিল, তারা সঠিক প্রমাণিত হয়েছে, তবে আংশিক সঠিক প্রমাণিত হয়েছে, কারণ কররাজ্য যেমন হয়েছে এরকম 75 সালের 15ই আগস্টও কিন্তু হয়েছে, 75 সালের 7ই নভেম্বরও কিন্তু হয়েছে, জুলাইও কিন্তু হয়েছে 2024-এর। ভারত কিন্তু ফুল কন্ট্রোলে কখনোই আসলে নিতে পারে নাই। সো এই জিনিসটাও হয়েছে, বাকি তাদের অবস্থানটা এই জায়গায় একেবারে ইলজিক্যাল, ইরেশনাল এমন কিছু আমি মনে করি না। সমস্যা ওই জায়গায় যে জুলুমটা যখন হইলো, এই সময় তো আপনি সরে যান নাই, বাধা না দেন ভাই, সরে তো যেতে পারতেন, এই জিনিসটা। এবং দ্বিতীয়ত মানুষের পালস বোঝা, ইতিহাসের গতিপথ বোঝা, এই জায়গাটা একটা ভুল হয়েছে, এই জিনিসটা একটা ভুল হয়েছে। এবং এটা শুধুমাত্র তাদের না, যেটা আমি বললাম যে সামগ্রিকভাবে ইসলামী ঘরানার অবস্থান ছিল যে পাকিস্তানের এর পক্ষে, অখণ্ডতার পক্ষে। তারা ওই বিষয়টা বুঝতে ব্যর্থ হয়েছেন যে জনমত, জনগণের অবস্থান কোন জায়গায় চলে গেছে, বিশেষ করে 25শে মার্চের পর, বিশেষ করে 25শে মার্চের পর, এর আগ পর্যন্ত আপনি নাও যদি বুঝেন। আচ্ছা, এবং এটার ফলে যেটা হয়েছে যে 71-এর পরে বাংলাদেশে যে কালচারাল হেজেমনি গড়ে উঠছে এবং বাংলাদেশে ইসলামকে, বিশেষ করে ইসলামী রাজনীতিকে যেভাবে দেখা হয়েছে, সেটাকে এটা প্রভাবিত করছে। 71-এর ওই ভূমিকা এখানে ইসলামের যে দাওয়া বা আন্দোলন, এটাকে অত্যন্ত নেগেটিভভাবে প্রভাবিত করছে। এটা আপনি স্বীকার করেন বা না করেন, এটা বাস্তবতা, এটা অস্বীকার করেন, মানে এটা আসলে দিনের আলোর মতো একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, তো কিছু ক্ল্যারিফিকেশন করি। 71 কোনো মতাদর্শিক যুদ্ধ ছিল না, এটা দ্বিজাতি তত্ত্বের একটা রিজেকশন না, এটা ইসলামের কোনো রিজেকশন না, এটা সেকুলার মুজিববাদের আদর্শে মানে উদ্বুদ্ধ হয়ে মানুষ যুদ্ধ করছে, ব্যাপারটা এটা না, এটা একটা ওয়ার অফ সেলফ প্রিজার্ভেশন।
এটা একটা আত্মরক্ষার জন্য ওয়ার। তারা ক্র্যাকডাউন করছে, তারা এসে মারতেছে, আপনি বাধ্য হয়ে তখন এই করছেন। আপনার আগে থেকে একটা রাগ আছে, আপনার একটা জিদ আছে, আপনার সাথে বৈষম্য করতেছে, আপনাকে আধা হিন্দু বলতেছে, এই সেই বলতেছে, এগুলোর কারণে পাকিস্তান আর্মি ফুল অপশন ছিল এটা বন্ধ রাখার। তারা ক্র্যাকডাউন না করতো, তারা ক্ষমতা হস্তান্তর করতো, নানা অপশন তাদের হাতে ছিল, বা এর আগেও অপশন ছিল। যদি আপনি বলেন যে না পরবর্তীতে কি কিছু হইতোই, স্টিল তাদের আগে অপশন ছিল, 60s সময় অপশন ছিল, 50s সময় অপশন ছিল, তারা এগুলো চেষ্টা করে নাই। ওই যে মাহমুদুর রহমান সাহেব যেটা বলতেছেন, তাজ হাসমি যেটা বলতেছেন, যে তাদের ওই গুডউইলটাও ছিল না যে আমি এটা সলভ করার চেষ্টা করি। এই কারণে এটা আসলে আপনার বলার কোনো সুযোগ নাই যে সাধারণ মানুষ আদর্শিক কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। এটা তারা আত্মরক্ষার কারণে এটা হইতে হয়েছে, আর কোনো কিছু না, জুলুমের কারণে, আত্মরক্ষার কারণে। পাশাপাশি আরেকটা প্রশ্ন, যে পাকিস্তান যে ভেঙে গেল, এটা কি ইসলামের ব্যর্থতা কিনা? না, কখনো না, এটা ইসলামের কোনোদিনও ব্যর্থতা না, এটা মুসলিম পরিচয়ের ব্যর্থতা না, এটা হলো পাকিস্তানের ব্যর্থতা। পাকিস্তান নামক যে রাজনৈতিক প্রকল্পটা ছিল, এটা সেটার ব্যর্থতা। ইসলামকে বাদ দিয়ে, ইসলামের শিক্ষা বাদ দিয়ে, ইসলামের মূলনীতি বাদ দিয়ে, ইসলামের শরিয়া বাদ দিয়ে আপনি কি মুসলিম পরিচয় রাখবেন? পাকিস্তান এই কাজটা করার চেষ্টা করছে এবং তার ফলে এটা টিকে নাই। ইসলামের শিক্ষা কি? কুরাইশদের এলিট মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আর বিলাল ইবনে রাবা, হাবশি একজন গোলাম যিনি মুক্ত হয়েছেন, একসাথে ভাই। সালমান আল ফারেসি, সুহাইব আর রুমি, একসাথে ভাই। আউস এবং খাজরাজ মারামারি করতেছিল গলায় গলায়, মানে একদম গলায় তলোয়ার ধরে রাখা অবস্থা, তারা ভাই হয়ে গেছে। আনসার এবং মুহাজির, তারা ভাই হয়ে গেছে। ইসলামে শত শত হাজার বছর ধরে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে থাকছে। ইসলাম তো এখানে ফল কখনো ফেল করে নাই। এটা পাকিস্তান প্রকল্পের ফেলিয়ার, এটা ইসলামের ফেলিয়ার না। ইসলাম নানা জাতিগোষ্ঠী, নানা ভাষাভাষী মানুষকে এক করছে, সমৃদ্ধি এবং বিস্তৃতি নিয়ে আসছে, এবং এটা কোনো তাত্ত্বিক কথা না, এটা বাস্তব প্রমাণসহ কথা। ইতিহাস খুলে দেখেন, অনেক প্রমাণ আপনারা এখানে পাবেন। কিন্তু যখন এগুলো সরায় বাঙালি, পাশতুন, বালুচ, এই সেই হ্যানত্যানের দিকে আপনি ফোকাস করছেন, আপনি বৈষম্য করছেন জাহেলিয়াতের জায়গা থেকে, তখন জিনিসটার টিকে নেয়। তো উপসংহার যদি বলি, ৭১-এর ঘটনার পেছনে অনেকগুলো ফ্যাক্টর ছিল। একটা ফ্যাক্টর হলো পাক এলিট বা পাক আর্মি, রাজনীতিবিদ, ভূ রাজনৈতিক ব্যাপার ছিল। রাশিয়া এবং ইন্ডিয়া চাচ্ছিল এটা ভেঙে ফেলতে। পশ্চিম পাকিস্তানের এস্টাবলিশমেন্ট যেটা, তাদের এই অবজ্ঞা, তাচ্ছিল্য, এই ব্যাপারগুলো ছিল। পাশাপাশি কট্টরপন্থী র্যাডিক্যাল যারা ছিল, সিরাজুল আলম খান এটসেট্রা, এরা ছিল। মুজিবের একটা ভূমিকা ছিল, ইন্দিরা গান্ধীরও একটা বড় ভূমিকা ছিল। ইন্দিরা গান্ধী এখানে ক্রুশাল একটা রোল প্লে করছে। বর্তমানে বাস্তবতা কি? যেই পাকিস্তান আর্মি সেই দিন বাংলাদেশিদের হত্যা করছিল বা বাঙালি মুসলিমদের হত্যা করছিল, সেটা এখনও পাকিস্তানের মুসলিমদের হত্যা করতেছে ওয়াজিরিস্তানে, খাইবার পাখতুনখোয়াতে। আর যারা ওই দিন বলছিল যে আমরা ভারতের বন্ধু হয়ে তোমাদের জান, মাল, সম্পদ, সম্মান সুরক্ষা করব, এতদিন আমরা দেখছি তারা কি করছে আমাদের সাথে। আমাদেরকে আয়না ঘরে ঢুকেছে, আমাদেরকে গুম করছে, খুন করছে, চোখ উঠায় ফেলছে, মারতে মারতে পিটায় মেরে ফেলছে এতদিন, তাই না? তারা আপনার জান, মাল, সম্মান রক্ষা করার কথা বলছে, তারাই তো ক্ষমতায় ছিল, তারা এতদিন এই জিনিসটা করছে। এবং পাকিস্তানের অবস্থা কি, যে আজকে তার আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে বলছেন শরিয়ত আছে সেখানে? শরিয়ত নাই। ইনসাফ আছে, আদল আছে সেখানে? নাই। ওখানে তাদের সবচেয়ে বড় বড় মিলিটারি মানে ভিক্টরিগুলো কি? তারা কোন মানুষকে সবচেয়ে বেশি মারছে? হিসাব করে দেখেন, মুসলিমদেরকে মারছে সবচেয়ে বেশি। আর বাংলাদেশের অবস্থাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন প্রচণ্ড ধরনের অবমাননা হয়েছে, সেটা নিয়ে আপনি কথা বলতে গেছেন, রাষ্ট্র শক্তি দিয়ে আপনাকে ক্র্যাকডাউন করে হত্যা করা হয়েছে, মিডিয়াতে সেটা ব্ল্যাক আউট করা হয়েছে, আপনাকে তারপর অপরাধী বানানো হয়েছে যে তুমি হলো তাণ্ডবকারী। এটা হলো বাস্তবতা। তো দেখেন, পাকিস্তান এবং বাংলাদেশ আলটিমেটলি দুইটাই ফেইল করছে এই জায়গায়। যে এই উপমহাদেশের মানুষ চাচ্ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান এটা দিয়ে তো হয়েছে, ইসলাম দিয়ে চাইছে, তারা আল্লাহর গোলামি চাইছিল। আমরা গোলামি পাইছি কার? একবার ইন্ডিয়ার, একবার আমেরিকার গোলামি পাইছি আমরা। তো আসলে মানে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাইছি নাকি আমরা মানুষের তন্ত্রমন্ত্র পাইলাম? এবং আপনি এখন আমি মানে কোনটা নিয়ে আনন্দ করব আর কোনটা নিয়ে খুশি হব আমাকে বলেন। এই জায়গায় আমি কি অর্জন করছি আর আমি কি হারাইছি বলেন। আমার কোন পথে যাওয়ার কথা ছিল, আমি কোন পথে গেলাম, এবং আমি এখন কোথায় আছি? দশকের পর দশক হয়ে গেছে, এখন আমরা অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াইতেছি। এটা হলো বাস্তবতা। এবং এটার মূল কারণটা হলো আল্লাহর আইন এবং গায়রুল্লাহর আইন। ইসলাম এবং গায়রুল্লাহর যে সিস্টেম, সেকুলারিজম, সেকুলার স্টেট, ডেমোক্রেসি, লিবারালিজম, এই বিষয়গুলোর পার্থক্যটা, এই বিষয়গুলোর দ্বন্দ্বটা আমরা বুঝতেছি না বা এড়ায় যাচ্ছি। এবং আমরা শুধু এটা করতেছি না, অনেক ক্ষেত্রে আমরা এই সেকুলার শাসক যারা আল্লাহর আইনকে বাতিল করতেছে, হালালকে হারাম করতেছে, হারামকে হালাল করতেছে, নতুন আইন প্রণয়ন করতেছে, আপনার উপর এটা বাধ্যতামূলকভাবে চাপাই দিচ্ছে, তাকে আমি গিয়ে বলছি সে শারী শাসকের মতো। এই জিনিসটা আমরা করতেছি। এবং আমরা সময়ের দাবি এবং জাতির পালস বুঝতেও আলটিমেটলি ব্যর্থ হচ্ছি। বারবার আসলে আলটিমেটলি আমরা ব্যর্থ হচ্ছি। যেই কারণে অনেক সময় ইসলামী দাওয়া যেটা,
ইসলামী আন্দোলন যেটা এটা ব্যাহত হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে ইসলাম এবং সেকুলারিজমের যে দ্বন্দ্ব, যে এটা মূল সংঘাত আসলে, এই বিষয়টা আমরা ধরতে পারতেছি না। এবং যতদিন আমরা এটা ধরতে পারবো না ততদিন আমরা বিভিন্ন গোলকধাঁধায় ঘুরতে থাকবো। যদি আপনি সরল পথ থেকে সরে যান তাহলে বাকি কি থাকে? বিচ্যুতি। সরল পথ থেকে সরা, সিরাতুল মুস্তাকিম থেকে সরার পরে থাকে বিচ্যুতি, আর কিচ্ছু না। আমরা বাস্তববাদী হওয়া, প্র্যাগম্যাটিজমের কথা বলে অনেক কিছু গ্রহণ করতেছি, এবং এটার ফলে আমরা দেখতেছি যে স্বল্প মেয়াদে, শর্ট রানে আমাদের কিছু গেইন আছে, বাট লং রানে এটা আমাদের ক্ষতি ছাড়া আর কিছু দিচ্ছে না। পাকিস্তানের চিন্তাটা কোত্থেকে আসছিল? সৈয়দ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ, শাহ ইসমাইল শাহিদ রাহিমাহুল্লাহ, তাদের একটা চিন্তা ছিল যে ভারতবর্ষের, হিন্দুস্তানের মুসলিমদের একটা ইসলামী ইমারা লাগবে, তারা শরিয়ার আন্ডারে থাকবে। এই চিন্তাটা স্যার সৈয়দ আহমেদ আলিগড়ের বিশ্ববিদ্যালয় আর মুসলিম লীগের হাত ধরে কি হলো? লিবারাল ডেমোক্রেটিক সেকুলার পাকিস্তান। আপনি ইসলাম ফালায় দিয়ে মুসলিম জাতীয়তাবাদ করছেন, যেটার মধ্যে রুহটা নাই, ইসলামী সেটার মধ্যে নাই। সেটার রেজাল্ট হলো যে আজকে এই অবস্থা। আর এটার রিয়াকশনে আমরা কি করলাম? এটা রিয়াকশনে আমরা গিয়ে ধরলাম বাঙালি জাতীয়তাবাদ। যেই বাঙালি জাতীয়তাবাদ বারবার কি করে? আওয়ামী জাহিলিয়াতকে নিয়ে আসে। যে বাঙালি জাতীয়তাবাদ বারবার আমাদেরকে ভারতের করদ রাজ্য বানানোর চেষ্টা করে। এটা আর কি অবস্থা। এবং এই দুষ্ট চক্র, এবং আমরা একবার বলছি ইসলাম, যেই জায়গায় আমাদের যাওয়ার কথা, আবার প্র্যাগমেটিজমের কথা বলতে গিয়ে আমরা বলছি না, ইসলাম না, লিবারাল ডেমোক্রেসি, সিভিল ডেমোক্রেটিক ইসলাম, ওয়েলফেয়ার স্টেট, এই ধরনের নানা কথাবার্তা আমরা বলে বেড়াচ্ছি। এইভাবে বারবার প্র্যাগমেটিজমের কথা বলে, বারবার প্র্যাকটিক্যাল হওয়ার কথা বলে আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি, এবং শর্ট রানে আমরা মনে করতেছি আমরা গেইন করতেছি, লং টার্মে আমাদের চেয়ে বড় লুজার আসলে আর কেউ নাই। এবং এই দুষ্ট চক্র থেকে যদি আপনি বের হতে চান, তাহলে আলটিমেটলি আমাদের ইসলামের দিকে ফিরে যেতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের পথের দিকে ফিরে যেতে হবে, নামে না, বাস্তবে পরিপূর্ণভাবে আপনার ইসলামের দিকে ফেরত যেতে হবে। পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামের শাশ্বত যে নীতি, ইসলামের চিরন্তন যে ব্যবস্থা, সেটাকে গ্রহণ করতে হবে। তাই আসেন আমরা শপথ করি যে কোনো ক্ষণস্থায়ী মতবাদ না, মানুষের বাঁচানোর কোনো তন্ত্রমন্ত্র না, আমাদের যাইতে হবে ইসলামের চিরন্তন যে সিস্টেম আছে সেটার দিকে, ইসলামের শরিয়ার দিকে। এবং তাহলেই আমরা এই দুষ্ট চক্র থেকে মুক্তি পাবো, তাহলেই আমরা আমাদের কমের অস্তিত্ব, নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। এটার জন্য সময় লাগবে, এটা আগামীকাল হয়ে যাবে না, এটার জন্য সময় লাগবে। সময় লাগুক, কষ্ট করেন, কুরবানি করেন, শহীদ হন, সমস্যা কি? আল্লাহ তো আপনাকে বলছেন সাফল্যের কথা। এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। এটাই আমাদের পথ এবং এটাই আমাদের আহ্বান। আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল জ্বালবার মন্ত্রে, বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। আগুনের ফুলকি হয়ে ওঠেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।